আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের পদার্থবিজ্ঞানে যে এমসিকিউতে 25 এর মধ্যে 25 পাওয়ার যে মিশন, সেই মিশনের জন্য আমরা কি করছি, প্রত্যেকটা অধ্যায়ের টপ এমসিকিউ অর্থাৎ টপ 100 এমসিকিউ কিন্তু একটা সুন্দর একটা সিরিজ নিয়ে আসছি সম্পূর্ণ ফ্রিতে। তো এই ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায়ের যদি তুমি এই টপ 100 এমসিকিউ ক্লাস যদি করো, তাহলে এতটুকু তোমাকে আমি এনশিওর করতে পারি যে এই প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউতে তুমি বস হয়ে যাবা। আজকে আমাদের কি বলতো, পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের টপ 100 এমসিকিউ আমরা কিন্তু সলভ করব। শুধুমাত্র এই যে অপশন দেখে দেখে দেখাই দেবে এরকম না, প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় থাকতে হবে। এই অধ্যায় থেকে সাধারণত আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসে, যার কারণে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তোমরা অবশ্যই পুরো ক্লাসটি করবা, শুধু স্লাইডের পিডিএফ পড়লে কিন্তু কিছু বুঝতে পারবা না, কারণ মুখ দিয়ে আমি অনেক ইনফরমেশন বলবো, যার কারণে তোমাকে পুরো ক্লাসটি করতে হবে না টেনে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই কি করো বলো তো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি, তুমি যদি নতুন নতুন ক্লাস পেতে চাও এবং ধারাবাহিকভাবে সম্পূর্ণ ফ্রিতে, তুমি এই চ্যানেলে কিন্তু সব কিছু পেয়ে যাবা। সো সেই জন্য তোমরা একটু কষ্ট করে এই ক্লাসে সবাই অবশ্যই একটা লাইক দিবা এবং কি করবা, তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে কি বলতো ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, তো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবা, সবাই যেহেতু তোমরা রেকর্ড ক্লাস করতেছো, সবাই কমেন্টে জানাবা কে কোন কলেজ থেকে এই ক্লাসটি দেখতেছো, তোমার নাম আর কলেজের নাম সবাই একটু ফার্স্টে জানাবা। আর ক্লাস শেষে 100টা এমসিকিউ সলভ করার পরে দেন তুমি কমেন্টে জানাবা যে তুমি কয়টা পারলা। তুমি নিজে নিজে কিন্তু মাঝে মাঝে কিন্তু কমেন্টে জানাবা কোনটা উত্তর হবে। এবার আসো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আমরা শুরু করতেছি। তো প্রথমেই আমাদের কি বলতো, তোমার পদার্থের গাঠনিক ধর্মর যে টপ 100 এমসিকিউ, এই টপ 100 এমসিকিউ এর 1 নাম্বার কোশ্চেনটা দেখো। 1 নাম্বার কোশ্চেন কি বলছে আমাদের এই অধ্যায়ের শুরুতে, কি বলতো, ওই যে কিছু বন্ধন, পদার্থের কি অবস্থা, এগুলা নিয়ে আছে, তারপর স্থিতিস্থাপকতা, তারপর প্রবাহী, এই কিছু টপিকস আছে। তো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আগাবো। কোন পদার্থের অণুগুলোর মধ্যে মানে নিটবল কখন হবে বলতো, শূন্য হবে। তাহলে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিটবল কখন শূন্য হবে? খুবই সিম্পল একটা জিনিস, যে দেখো এই যে অণুগুলার যে প্রাথমিক অবস্থান, সেটা কি আমাদের বলতো আর নট। আর নট আমাদের কি বলতো প্রাথমিক অবস্থান। আর নট কি বলতো প্রাথমিক অবস্থান। আর কি বলতো আমাদের পরিবর্তিত অবস্থান। বোঝার চেষ্টা করো, পরিবর্তিত অবস্থান। যদি মনে রাখবা, যদি প্রাথমিক অবস্থান আর মানে অণুগুলার অবস্থান চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, মানে তোমার অণুগুলার যে প্রথম যে একদম শুরুর যে অবস্থান, তো সেটা আমাদের কি বলতো আর নট। এখন অণুগুলা যদি অবস্থান চেঞ্জ হয়, সেটা কি বলতো আর। যদি আর নট ইজ ইকুয়াল টু আর হয়, তখন কি বলতো আকর্ষণ বল আর বিকর্ষণ বল কি হবে বলতো ইকুয়াল। আকর্ষণ বল আর বিকর্ষণ বল কি ইকুয়াল। এই সময় তোমার কি হয় বলতো নিট বল কত বলতো 0। ঠিক আছে, যদি আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান হয়, তাহলে কি নিট বল থাকে না, নিট বল শূন্য। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে বলতো, আমাদের অ্যান্সার হবে কি আর ইজ ইকুয়াল টু আর নট। আর ইজ ইকুয়াল টু কি আর নট। এখন কথা হলো যে দেখো, শুধু এটা শিখলেই তো হবে না, কারণ এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে। তো আমি সেটাও শিখিয়ে দিচ্ছি। আমরা একটা এমসিকিউ শিখবো, এই রিলেটেড আরো সামনে যত এমসিকিউ আছে সবগুলো আমরা পারবো। এই একটা কোশ্চেন কিন্তু বিভিন্ন বোর্ডে 7-8 বার আসছে। সো একটু খেয়াল করে দেখো, যদি এরকম হয় যে পরিবর্তিত অবস্থান গ্রেটার দেন আর নট, এটা তখন বুঝবা কি হয়েছে বলতো, এখানে কি বল আছে মনে রাখবা, আকর্ষণ বল। তখন কি থাকে বলতো, আকর্ষণ বল বেশি। ঠিক আছে, আকর্ষণ বল। ওকে, তারপর যদি এরকম হয় আর লেস দেন আর নট, মানে আর নটের প্রাথমিক অবস্থানের মান যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো, সেক্ষেত্রে হবে কি বিকর্ষণ বল। এটা মনে রাখবা, বিকর্ষণ বল। ঠিক আছে, বিকর্ষণ বল। তাহলে আমাদের দেখো আকর্ষণ বল ইজ ইকুয়াল টু বিকর্ষণ বল কখন, যখন আর ইজ ইকুয়াল টু আর নট, এবং তখন নিট বল কি বলতো শূন্য। আর যদি বলে কখন আকর্ষণ বল ক্রিয়া করে, তখন কি আর গ্রেটার দেন আর নট। আর কখন বিকর্ষণ বল, তখন কি আর লেস দেন আর নট। এটাকে আমরা কি লিখতে পারি, আর নট গ্রেটার দেন আর, উল্টে পাবে, তাই না? ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, আর ইজ ইকুয়াল টু আর নট। তারপরে কোশ্চেনে আসো, পরের কোশ্চেন কি বলছে, কোন অবস্থায় অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয়? তোমরা জানো সবচেয়ে বেশি হয় কোন অবস্থায় বলতো, কঠিন অবস্থায়। এটা নিয়ে এত পেছানোর কিছু নাই, যে কঠিন অবস্থায় কি বলতো আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, কারণ অণুগুলো কাছাকাছি থাকে। ঠিক আছে, কঠিন অবস্থায় সবচেয়ে বেশি। সবচেয়ে কম কোনটাই বলতো, গ্যাসীয়, তাই না, কারণ অণুগুলো অনেক দূরে দূরে থাকে। তারপরে বলো আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হয় কখন? একটু আগে আমরা লিখছি যে কখন বলতো, যে আন্তঃআণবিক দূরত্ব কি অপরিবর্তিত থাকলে, মানে কি আর নট ইজ ইকুয়াল টু আর হলে। তার মানে কি দূরত্ব কি বলতো অপরিবর্তিত থাকলে। দূরত্ব কি হলে বলতো অপরিবর্তিত থাকলে। তাহলে অ্যান্সার হবে কি বলতো ডি নাম্বার। অ্যান্সার হবে কি ডি নাম্বার।
তারপর দেখো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বন্ধন, সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা বলো, তোমরা জানো কেমিস্ট্রিতেও পড়ছো এটা, আয়নিক বন্ধন। কারণ শুরুর দিকে কি আমাদের বন্ধন আছে, যার কারণে এগুলো আমাদের কিন্তু আসবে কিন্তু বোর্ড পরীক্ষায়। দেখো চট্টগ্রাম বোর্ড 25 সালেই আসছে, গত বছরই আসছে। তো একটু খেয়াল করে দেখো যে আয়নিক বন্ধন, তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য এই টপ এমসিকিউ সিরিজ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি এটা যদি সলভ করো, প্রত্যেকটা ক্লাস দেখো, আমি ফিজিক্সের 21টা অধ্যায়ের কি দিব, টপ এমসিকিউ সিরিজ দিব। তোমরা যদি সবগুলো ক্লাস করতে পারো, এতটুকু বলতে পারি 21টা অধ্যায় সলভ করা মানে কি, তাহলে 2100 এমসিকিউ সলভ করা, তাহলে তুমি কোনো একটা এমসিকিউ তো আটকাবা না। 25-এ ইনশাল্লাহ 25 পাবা, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করো যে কাদের নিয়ত আছে যে আমি 25-এ 25 পাবো, তাহলে একটু সবাই একটু কমেন্টে লেখো ইনশাল্লাহ আমি 25-এ 25 পাবোই, পাবো না পাবোই। মনের মধ্যে একটা জোর থাকতে হবে যে না আমি পাবোই। যদি জোর না থাকে তাহলে তোমার পড়ালেখা ছেড়ে দাও। তোমাদের খারাপ লাগতে পারে, বাট কি তোমরা যদি এই যে শুয়ে শুয়ে ক্লাস দেখো তাহলে কিন্তু হবে না। পড়ার টেবিলে বসে ক্লাসগুলো দেখবা, ঠিক আছে, পড়ার টেবিলে বসে ক্লাসগুলো দেখবা এবং খুব সিরিয়াস ভাবে ক্লাসগুলো দেখবা। কোনো মেসেঞ্জার ট্যাসেঞ্জার অন থাকবে না, শুধু ক্লাসের টাইমে ক্লাস দেখবা। যখন যেটা করবা সেটা খুব মনোযোগ দিয়ে করবা। রিকোয়েস্ট প্লিজ, বাবা মাকে আর কত ঠকাবা ভাই, ঠকানোর দরকার নাই তো, একটু মনোযোগ বাড়াও। এবার আসো আমাদের 5 নাম্বার কোশ্চেন, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। ভ্যান ডার ওয়ালস বল কোনটা ক্ষেত্রে থাকে বলতো, আমাদের অক্সিজেন, ঠিক আছে, কি বলতো মানে নন পোলার যেগুলা, ঠিক আছে, নন পোলার যেগুলা, নন পোলার কোনগুলা বলতো, নন পোলার সমযোজী বন্ধন যেগুলো থাকে, যেমন কি ধরো তোমার অক্সিজেন, তারপর কি নাইট্রোজেন, তারপর কি বলতো ক্লোরিন, এগুলা আমাদের কি বলতো ভ্যান ডার ওয়ালস বল থাকে, ঠিক আছে। এই নন পোলারের ক্ষেত্রে কি থাকে বলতো, ভ্যান ডার ওয়ালস বল থাকে, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে। তাহলে আমাদের এই যে অক্সিজেন এগুলো তোমরা জানো যে কি বলতো সমযোজী বন্ধনে থাকে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু বন্ধন তো চাই না, আমাকে বলছে কি কোন বল। তো নন পোলার সমযোজী বন্ধনযুক্ত যে মৌলগুলো আছে ওগুলোর মধ্যে কি বল থাকে, ভ্যান ডার ওয়ালস বল থাকে। আর পোলারের মধ্যে কি থাকে, পোলারের অণুগুলোর মধ্যে কি বলতো, সেখানে কিন্তু তোমার কি থাকে, পোলারের মধ্যে দ্বিপল, সেটা হলো যেমন তোমার পানি আমাদের সামনে আসবে। দেখো সোডিয়াম ক্লোরাইড, ক্রিস্টালের বন্ধন কি, সোডিয়াম ক্লোরাইড, এখানে কি ইলেকট্রন আদান প্রদান, আমরা ছোটবেলা থেকে পড়ছি, তার মানে এখানে কি বলতো আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড কি বলতো আয়নিক বন্ধন, ঠিক আছে, সহজ জিনিস। তারপর কি বলছে, হাইড্রোজেন ও অক্সিজেন সংযোগে পানি গঠিত হবার বন্ধনকে কি বলে। হাইড্রোজেন এবং কি বলতো অক্সিজেন, তোমরা জানো হাইড্রোজেন এবং অক্সিজেন কি বলতো কিসের মাধ্যমে গঠিত হয় পানি বলতো, সমযোজী বন্ধনের মাধ্যমে, ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। তারপরে বলছে কি সিলিকন অণুর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে, সিলিকন অণুর মধ্যে কি ধরনের বন্ধন রয়েছে বলতো, এখানে ইলেকট্রন কি শেয়ার করে, তার মানে কি সমযোজী বন্ধন, সমযোজী কি বলতো বন্ধন, সমযোজী বন্ধন। তারপরে আসো নিষ্ক্রিয় গ্যাসের অণুর মধ্যে, নিষ্ক্রিয় গ্যাস মানে কি, সেই ইলেকট্রন আদান প্রদানও করে না, ইলেকট্রন কি করে না শেয়ারও করে না, তার মানে কি আয়নিকও নাই সমযোজীও নাই, আবার ধাতব তো না, তার মানে কি হবে বলতো এটা ডিরেক্ট ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাস মানে কি বলতো ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের সবগুলা, ঠিক আছে, হিলিয়াম নিয়ন যেগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস, তোমাকে যদি বলে নিয়নের, ঠিক আছে, নিয়নের অণুর মধ্যে কি মধ্যকার বল কি বলতো, তাহলে কি হবে ভ্যান ডার ওয়ালস বল। নিষ্ক্রিয় গ্যাস মানে ভ্যান ডার ওয়ালস বল বন্ধন, সরি ভ্যান ডার ওয়ালস বন্ধন, ঠিক আছে। পানির অণুর মধ্যকার বন্ধনকে কি বলে, পানির অণুর মধ্যকার বন্ধনকে কি বলে, পানির অণু, ওই যে যেটা বলছিলাম এটা কি বলতো পানির অণুটা কি বলতো পোলার, তাহলে এটা কি বলতো পোলার। তোমার কিন্তু এখানে বলে নাই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে বন্ধন সেটা কি সমযোজী বন্ধন, বাট পানির অণুর যে বন্ধন, ঠিক আছে, পানির অণুর যে বন্ধন সেই বন্ধনটা কি বলতো দ্বিপল বন্ধন, ঠিক আছে, কি বন্ধন বলতো দ্বিপল বন্ধন, ঠিক আছে, দ্বিপল বন্ধন, ওকে, দ্বিপল বন্ধন। এবার আসো পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের কারণ কি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সেপশনাল কোশ্চেন, তোমরা ভুল করতে পারো, সো এটা মনে রাখবা, ঠিক আছে। স্থিতিস্থাপকতা কি পদার্থের একটা কি ধর্ম, এবং এই ধর্মের কারণটা কি বলতো তড়িৎ বল, মনে রাখবা, কি বলতো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। তড়িৎ বলের জন্য আমাদের কি স্থিতিস্থাপকতা ধর্মটা প্রদর্শন করে। কোনটি পদার্থের সাধারণ ধর্ম, তোমরা জানো সাধারণ ধর্ম কোনটা বলতো, পদার্থের ধর্ম, স্থিতিস্থাপকতা একটা কি ধর্ম, পৃষ্ঠশক্তি রাশি সান্দ্রতা এগুলো পিস্টন এগুলো সবই রাশি, কিন্তু স্থিতিস্থাপকতা কি কোনো রাশি না। ফিজিক্সে 3 ধরনের জিনিস পাওয়া যায়, কি রাশি, ধর্ম, আর কি বলতো তোমার ঘটনা, যেমন সংঘর্ষ কি ঘটনা, স্থিতিস্থাপকতা কি ধর্ম, আর এই যে এগুলো কি পৃষ্ঠশক্তি টান বল যা পড়ছো ত্বরণ এগুলো কি রাশি, ঠিক আছে। তো এবার আসো কি বলছে, যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে মানে বিভিন্ন রকম হয়, বিভিন্ন দিক হয়, সেগুলো কি বলতো অবশ্যই অসম দিক, বিভিন্ন দিক হলে কি সেটা কি অসম দিক, ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, মানে সমদিক তো না অসম দিক। এবার আসো কি বলছে, প্রযুক্ত বল অপসারণের পরেও
যদি বস্তু কি বিকৃত অবস্থায় থেকে যায়, মানে সম্পূর্ণ ধরে রাখে, সেটাকে আমরা কি বলি বলতো? নমনীয় বস্তু বলি। কি বলি বলতো? নমনীয় বস্তু বলি। তার মানে নমনীয় বস্তু কিন্তু কি, নমনীয় বস্তুটা কি বলতো? তোমার নমনীয় বস্তুটা হলো তুমি তাকে টানলা, টানার পরে কি বলতো? নমনীয় বস্তুটা কি বলতো? তুমি তাকে টানলা, টানার পরে কি বলতো? ছেড়ে দিলা, টানার পরে কি বলতো? ছেড়ে দিলা। তাহলে কি বলতো? সে কিন্তু পুরোপুরি পুরো অবস্থায় ফেরত আসবে না, মানে কি বিকৃতিতে থেকে যাবে। সেটা আমার কি বলতো? নমনীয়। বুঝছো? নমনীয় কি? আর যদি বস্তু পুরোপুরি ফেরত আসে তাহলে কি পূর্ণ স্থিতিস্থাপক। আর যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃতি না ঘটানো যায় সেটা কি বলতো? পূর্ণ ধীর বস্তু সামনে আসতেছে। তাহলে নমনীয় বস্তু বুঝছো যে বিকৃতিটা থেকেই যাবে, আগের অবস্থায় ফেরত আসবে না। ওকে, তারপরে আসো আমাদের কি, নিচের কোনটি বাস্তবে পাওয়া যায় না? বাস্তবে পাওয়া যায় না কোনটা? অবশ্যই পূর্ণ ধীর বস্তু। কারণ কি, পূর্ণ ধীর বস্তুর ক্ষেত্রে মনে রাখবা, এই পূর্ণ ধীর বস্তুর ক্ষেত্রে কি হয় না বলতো? এখানে এটা কি হয় না? বিকৃতি হয় না। এখন বিকৃতি যে হয় না, এটা কি বাস্তবে সম্ভব? তুমি যত কঠিন বস্তুই হোক না কেন, তার উপর যদি বল দাও, বিকৃতি হবে না? হবে। তুমি হয়তো বা অল্প বলে হচ্ছে না, বেশি বলে তো হবে। হবে কি না? হবে। বড় বিল্ডিংও তো তুমি কি বলতো? অনেক বল দিলে পারে, অনেক ওই রকম ক্রেন দিলে পারে, তোমার কি হবে? ভেঙে যাবে। তার মানে কি, তোমার যাই কিছু থাক না কেন পৃথিবীতে, সবকিছুই কি বলতো? তোমার কি বলতো? বিকৃতি করা সম্ভব। কারণ বল দিলে বিকৃতি হবেই। কিন্তু পূর্ণ দৃঢ় বস্তুটা কি? পূর্ণ দৃঢ় বস্তুর সংজ্ঞাটা কি বলতো? যে কোনো বস্তুর যে যত বলি দাও না কেন তার কি বিকৃতি হবে না, সেটা কি পূর্ণ দৃঢ় বস্তু। এটা কি সম্ভব বাস্তবে? না। তাহলে বাস্তবে কি বলতো? আমার পাওয়া সম্ভব না। মানে এখানে বিকৃতি কি বলতো? পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে মনে রাখবা বিকৃতি কত বলতো? মনে রাখবা বিকৃতি এখানে 0। বিকৃতি কত? 0। মনে রাখবা বিকৃতি 0। তারপর আসো আমাদের কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে বলো? কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে? বিকৃতি বলে। যে পরিবর্তন হলো একক মাত্রা, সেটাকে কি বলে বলতো? বিকৃতি বলে। কি বলে? বিকৃতি বলে। এবার আসো কোন বস্তুর আদি মাত্রা, এইখানে আদি মাত্রা কি বলতো? এখানে আদি মাত্রা ছিল এখানে x, আদি মাত্রাটা কি বলতো? x। আসে নাই টাইপিং এ, এটা কি আদি মাত্রা হলো x, এবং বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা হলো কত? y। অর্থাৎ বিষয়টা কি বোঝার চেষ্টা করো। ধরো আদি অবস্থা কি ছিল x, এবং বল প্রয়োগ করার পরে তার কি হলো বলতো? পরিবর্তিত অবস্থা হলো কি? y। তাহলে আমার এখানে বিকৃতি হইলো কতটুকু? মানে আমাদের বিকৃতি মানে বৃদ্ধি পাইলো কতটুকু বলতো? y মাইনাস এক্স, তাই তো? y মাইনাস এক্স। তাহলে আমাদের বিকৃতি ইজ ইকুয়াল টু কি বলতো? y মাইনাস এক্স বাই কত? x। এটা কি আছে? y মাইনাস এক্স নাই, কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু এই যে x, এই টানটা মানে কি বলতো? পার্থক্য। আলটিমেটলি কি y মাইনাস এক্স মানে কি দুইটার পার্থক্য না? সো আমরা এটাকে কি লিখতে পারি বলতো? x, এটা কি বলতো? আলটিমেটলি কি বলতো? এটা কি পার্থক্য, মানে বড় থেকে ছোট বিয়োগ আর কি, বাই কত? x। ঠিক আছে, এটা আর এটা একই জিনিস। তাহলে কোনটা হবে বলতো? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ডি। মিলে গেছে এটার সাথে, ডি। ঠিক আছে, একদম সহজ সহজ কোশ্চেন দেখছো, বরিশাল বোর্ড 22 সালে আসছে। দেখে কোশ্চেন দেখে কিন্তু হার্ট ফেল করা যাবে না। নিচের কোনটি কোন রাশিটি মাত্রাহীন? মাত্রাহীন কোনটা? বিকৃতি। যে কোনো ধরনের বিকৃতির কি নাই? এককও নাই, মাত্রাও নাই, খুবই সিঙ্গেল, একদম পিওর সিঙ্গেল, বুঝছো? আর কিচ্ছু নাই। হ্যাঁ, মাত্রাও নাই, এককও নাই, সেটা কি বলতো? বিকৃতি। সেটা কি? বিকৃতি। ওকে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি একক কি? কোনো একক আছে না? যে কোনো বিকৃতির কি নেই? এককও নেই, মাত্রাও নেই। তারপর আসো 2 মিটার দীর্ঘ, 2 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পেলে, আচ্ছা বৃদ্ধি পাইছে 0.02, তারটির দৈর্ঘ্য বিকৃতি কত? তাহলে একটু খেয়াল করে দেখো, দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু কি? যতটুকু বৃদ্ধি পাইলো 0.02, বৃদ্ধি পাইছে কত? 0.02। আর আদি কত ছিল? 2। আদি ছিল কত? 2। তাহলে বৃদ্ধি পাইছে, বিকৃতি মানে কি? যতটুকু বৃদ্ধি পাইলো বাই কি বলতো? আদি। তাহলে এটা করলে কত হবে বলতো? 0.01। ঠিক আছে, বিকৃতি যেহেতু বলছে তার কিন্তু একক নেই, তাহলে 0.01 অ্যান্সার। 0.01 অ্যান্সার। অ্যান্সার কি? 0.01। অ্যান্সার কি বলতো? 0.01। তারপরে আসো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলো। দৈর্ঘ্য করছো কয় গুণ? 3 গুণ। ভালো কথা, দৈর্ঘ্য বিকৃতি খুবই সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো সময় বোর্ড পরীক্ষা চলে আসবে। ঠিক আছে, এই যে ক্লাসগুলা যারা শুধু পিডিএফ খুঁজে তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। কারণ কি, আমি মুখে মুখে কিন্তু বলে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আসতে পারে। সো এই জন্য তোমাকে কি বলতো? পুরো ক্লাসটা করতে হবে। যদি তোমার হাতে কম সময় লাগে, প্রয়োজনে তুমি মানে স্পিড বাড়ায় দেখো, আর যাদের সময় আছে কোনো দরকার নেই স্পিড বাড়ানো। ঠিক আছে, পুরোটাই দেখবা, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, ধৈর্য শক্তি বাড়াইতে হবে আমাদের। হ্যাঁ, ধৈর্য শক্তি কি করতে হবে? বাড়াইতে হবে। আচ্ছা, যে দৈর্ঘ্য 3 গুণ, খুব ভালো। যে একটু খেয়াল করে দেখো, যে ধরো আদি দৈর্ঘ্য ছিল কত? এল, তাহলে দৈর্ঘ্য 3 গুণ করছে, তাহলে আমাদের কত করছে বলতো? 3 গুণ, এটা কত? 3L, তাই তো? 3 গুণ করছে, আদি দৈর্ঘ্য 3 গুণ। তাহলে পরিবর্তিত মানে আমাদের বৃদ্ধি পাইলো কত বলতো? 2L না? 3L মাইনাস L, তাহলে কত বৃদ্ধি পাইলো? কত? 2L। তাহলে আমাদের কি হলো? বিকৃতি কত হবে বলতো? 2L বাই কত? L, তাহলে কত হবে? 2, তাই না? সো
অনেকে ভাবে কি 3 গুণ করছে তার মানে 3 অ্যান্সার, না, এখানে 3 গুণ করছে কি বলতো আদি দৈর্ঘ্যের সাথে, তার মানে কি আমার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু সেটা তো লাগবে। বিকৃতি মানে কি, দৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্য যতটুকু বাড়ে বাই কি আদি দৈর্ঘ্য। সো 3 গুণ করলে অ্যান্সার হবে কত 2, 4 গুণ করলে অ্যান্সার হবে কত 3। বুঝছো? বুঝছো? এই বুঝছো কিনা সবাই? তোমরা তো রেকর্ড ক্লাস করতেছো, সবাই একটু কমেন্ট করো তো যে 21 ডান। সবাই যারা ক্লাস করতেছো আমি মানে বুঝতে পারবো যে না তুমি ক্লাসটা করতেছো। সবাই লেখো 21 ডান, 21 ডান। ওকে, এবার আসো পীড়নের মাত্রা, খুব ভালো জিনিস। পীড়ন, পীড়ন পি, পীড়ন ইজ ইকুয়াল টু কি বলতো বল বাই ক্ষেত্রফল, মানে চাপ, ওয়ান কাইন্ড অফ এফ বাই কত এ। তাহলে এফ এর একক কি বলতো আমাদের এখান থেকে দেখো, এফ এর একক কি নিউটন, এর একক কি মিটার স্কোয়ার। তাহলে একক কি নিউটন পার মিটার স্কোয়ার, এটা মনে রাখবা। পীড়নের একক আমরা একক জানলাম। এটার আবার সংক্ষেপ রূপ কি বলতো ভাইয়া, প্যাসকেল। এটাকে তুমি যদি ভাঙো নিউটনকে বাংলা কি পাবা বলতো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত পার মিটার স্কোয়ার, এটা তো আছেই। তাহলে এখানে মিটার 1 আর এখানে -2, তাহলে কি হবে বলতো আলটিমেটলি কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও আর একটা কি বলতো একক। তাহলে এটা আমার কি মৌলিক একক, এইখান থেকে কি আমরা মাত্রাটা আনতে পারবো। তাহলে এটা মাত্রা কি হবে বলতো, কেজি মানে কি মাত্রা কত এম, মিটার মানে কি মাত্রা কত এল, এল ইনভার্স 1, এস মানে কি টি ইনভার্স 2। তাহলে আমার কি হবে বলতো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে এখানে কিন্তু যে জিনিসটা মিস্টেক আছে সেটা হলো এই জায়গাতে আমাদের এই টিটা চলে আসছে বেশি, এটা এরকম হবে, একটু মিস্টেক করছে আমাদের এটা, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। বুঝছো? তাহলে অ্যান্সার কি হবে এটা, এম এল ইনভার্স 1, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে, তারপর আসো মনে রাখবা কিন্তু, কারণ পীড়নের মাত্রা যা স্থিতিস্থাপক যে কোনো গুণাঙ্কের মাত্রাই তাই হবে। পীড়নের একক যা স্থিতিস্থাপক যে কোনো গুণাঙ্কের এককই কি হবে তাই হবে। এই চ্যাপ্টারের উপর কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলে একটা কিন্তু ওয়ান শট ক্লাস দিয়ে রাখছি। হ্যাঁ, একটা ওয়ান শট ক্লাস দিয়ে রাখছিলাম। ঠিক আছে, এই ওয়ান শট ক্লাসটাকে তোমরা দেখছো? না দেখলে ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পরে তোমরা কি লিখে সার্চ দিবা ভাইয়া, তোমরা সার্চ দিবা হলো আলটিমেট ফিজিক্স লিখে। কি লিখে সার্চ দিবা? আলটিমেট ফিজিক্স। এই যে চলে আসছে, চলে আসছে। এই যে দেখো এখানে তুমি চ্যানেলের ভিতরে গেলা, যাওয়ার পরে তুমি যেটা করবা জাস্ট প্লে লিস্টে গেলেই পাবা। প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পর দেখো এখানে কি লেখা আছে, তোমার যত ধরনের গাইডলাইন ভিডিও সেটা আছে। আমি এই যে এমসিকিউর একটা করে দিব, প্লে লিস্ট করে দিব। দেখো এইচএসসি ফিজিক্স ওয়ান শট ক্লাস, তারপর কি তোমার মেডিকেলের ক্লাস আছে, আইসিটি ম্যারাথন ক্লাস আছে। যাদের আইসিটি প্রবলেম তারা আইসিটি দেখে নিবা। এইটার মধ্যে যাবা, যাওয়ার পরে দেখো এখানে কিন্তু তোমার কি বলতো ক্লাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে, সবাই আছে। দেখো এই যে পদার্থের গাঠনিক ধর্ম প্রথম ক্লাসটাই দেখছো, 4 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা যদি তুমি করো এই চ্যাপ্টারের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, বেসিক প্লাস সিকিউ এ টু জেড। আর এই ক্লাসটা যদি করো, এমসিকিউ ক্লাসটা করো, তাহলে কি হয়ে যাবে বলো তো, এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি তোমার দুইটা ক্লাসেই এই চ্যাপ্টারে তুমি যাই কোশ্চেন আসো না কেন ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, এতটুকু আমি বলতে পারি। সো এখানে দেখো সবগুলো জ্যোতির্বিজ্ঞান, তরঙ্গ, ঠিক আছে, গতিবিদ্যার সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে, চৌম্বকের 2টা অধ্যায়ের ক্লাস দেওয়া আছে, তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানের রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার ক্লাস। ঠিক আছে, তারপরে তোমার মনে করো যে তোমার যতগুলো আগের ক্লাস সবগুলো ক্লাস দেওয়া আছে, তুমি একটু জাস্ট দেখবা, একটু দেখো। ঠিক আছে, তোমার যা দরকার ফিজিক্সের সবকিছু এই চ্যানেলে পাবা, আইসিটির সবকিছু এই চ্যানেলে পাবা। আর বাকি যে ক্লাসগুলো সেগুলো এডুকাটমি স্কুলের চ্যানেলে পাবা, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ঠিক আছে, তারপরে আসো ওটা দেখাই দিচ্ছি একটু পরে। বলছে কি এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন, 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন। তাহলে তারটির পীড়ন কি হবে বলো? তারটির পীড়ন যেটা হবে সেটা হলো যে আমাদের পীড়ন বের করতে বলছে, তাই না? পীড়ন, পীড়ন ইজ ইকুয়াল টু কি বলতো এফ বাই এ। এফ এর মান তো দেওয়া নাই, ভর দেওয়া আছে, তাহলে কি লিখবো এম জি বাই কত এ। এম কত 10 ইন্টু কত 9.8 বাই এ, এ কত বলতো 0.5 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তার মানে কি 0.5 ইন্টু মিলিমিটার মানে কি 10 কত -3 এবং মিলিমিটার স্কোয়ার মানে কি বলতো 10 - 6। এই জায়গাটাই কিন্তু খেলা, বোঝার চেষ্টা করো। এইটা আমাদের কি বলতো 0.5 ইন্টু 10⁻³ স্কোয়ার, তো তখন কি হবে 0.5 ইন্টু কত 10 কত -6 হবে। বুঝছো? মিলিমিটার স্কোয়ারকে তুমি যদি মিটার স্কোয়ারে নিতে চাও তাহলে কি করতে হবে 10⁻⁶ দ্বারা গুণ করবা। আর শুধু মিলিমিটারকে মিটারে নিলে কি 10⁻³ বাট ক্ষেত্রফলের ক্ষেত্রে কত 10 কত -6। এটা মনে রাখবা কিন্তু, এই জায়গাটাই অধিকাংশ ভুল করে ফেলে। অধিকাংশ শিক্ষার্থী কি করে ফেলে বলতো, এখানে ভুল করে ফেলে।
তো আমাদের অ্যান্সার কি হবে বলো তো 23-এর এটা করলে অ্যান্সার আসবে কি এই যে গ নাম্বার চলে আসবে। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো অ্যান্সার আসবে কি বলতো গ নাম্বার। হ্যাঁ, অ্যান্সার আসবে কত গ নাম্বার, গ নাম্বার চলে আসবে, গ নাম্বার আসবে না। গ নাম্বার আসবে। এখানে মনে হয় এই পাওয়ারটা মনে হয় 10/8, একটু দেখো তো খেয়াল করে। আচ্ছা, তারপরটা নিচের কোনটি আয়তন বিকৃতি নির্দেশ করে? আয়তন বিকৃতি মানে কি আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন, সেটা হবে কি ঘ নাম্বার। আয়তন বৃদ্ধি মানে কি ছোট ভি, আদি আয়তন কি বড় ভি। তারপরে দেখো অসহ বল মানে কি সর্বনিম্ন যে বল দিলে বস্তুটাকে ছিঁড়ে যায় সেই বলটাকেই অসহ বল বলে। অর্থাৎ দেখো সেটা কি আমাদের তাহলে গ নাম্বার হবে, সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় বস্তু কি ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, কেন সর্বাপেক্ষা কম কেন বললাম? একটা বস্তুকে মনে করো 50 নিউটন দিলে ছিঁড়ে যায়, তাহলে কি 60 নিউটন দিলে কি ছিঁড়বে না, 100 নিউটন দিলে কি ছিঁড়বে না? তাহলে আমি কোনটাকে অসহ বল বলবো? মানে সর্বনিম্ন যেই বলে কি ছিঁড়তেছে, বুঝতে পারছো, সেটা আমাদের কি অসহ বল। তারপরে আসো নিচের কোন তারের অসহ পীড়ন নির্ভর করে তারের কিসের উপর বলো? তারের কি অবশ্যই উপাদানের উপর, মনে রাখবা পীড়ন নির্ভর করে কিসের উপর বলো তো? উপাদানের উপর। কিসের উপর? উপাদানের উপর। ঠিক আছে, কিসের উপর? উপাদানের উপর। উপাদানের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে বলো তো? উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। তারপরে বলছে কি একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আবার ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ ভার দেওয়া আছে, তারের অসহ পীড়ন কত? খুব ভালো, তাহলে অসহ পীড়ন, অসহ পীড়ন ইজ ইকুয়াল টু কি হবে? অসহ ভার মানে বল, অসহ বল বাই কত? ক্ষেত্রফল, বাই হলো ক্ষেত্রফল। অসহ পীড়ন, অসহ পীড়ন, অসহ পীড়ন ইজ ইকুয়াল টু কি অসহ বল বাই কত? ক্ষেত্রফল। এখন দেখো অসহ বল কত বলতো? mg বাই কত? a। mg, m কত আমাদের বলতো? 100, জির মান কত? 9.8 বাই a 2 মিলিমিটার স্কয়ার মানে কি 2 ইন্টু কত? 10 কত? -6। ঠিক আছে, এটা করলে দেখবে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অ্যান্সার কোনটা আসবে তোমার? 27-এ, 27-এর অ্যান্সার কি কোনটা আসবে বলো তো? 27-এ খ, 27-এ কি খ, এবার অ্যান্সার খ চলে আসবে। ঠিক আছে, তোমাদের কোনটা অ্যান্সার হবে এটা তো আমি আগে থেকে কি নোট করে নিছি, যেহেতু আমি কোশ্চেনগুলো সিলেক্ট করছি। এবং প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কি পরিশ্রম করতে হয়, বাছাই করতে হয় এবং সেগুলো সলিউশন করতে হয়। তোমার কি মনে হয় এগুলো সলিউশন না দেখে আমি ক্লাস নিচ্ছি? না, এগুলো কিন্তু আমাদের কিন্তু স্টাডি করে ক্লাস নিতে হচ্ছে। সো আমরা যেহেতু আমি 10 বছর 11 বছর ধরে পড়াচ্ছি, তারপরে যদি আমাদের এতটুকু পরিশ্রম করতে হয়, আর তুমি তো মাত্র স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট, তাহলে তোমাকে কতটা পরিশ্রম করতে হবে বুঝতে পারছো? একটু সুন্দর করে মাথা ঠান্ডা রেখে, ওকে, সুন্দর করে মাথা ঠান্ডা রেখে বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে। মাথা গরম করা যাবে না কোনোভাবেই না। তোমাকে এখানে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে, প্রচুর পরিমাণ। সো আই হোপ তোমরা সেটা পারবা। তোমাদের জন্য যা দরকার সব তো গুছিয়ে দিচ্ছি, তাহলে প্যারা নেওয়ার দরকার নাই তো, জাস্ট পড়তে থাকো। এবার আসো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একই রকম কোশ্চেন, 1 মিলিমিটার স্কোয়ার, অসহ ভর দেওয়া আছে, অসহ পীড়ন কত? একই রকম কোশ্চেন। ঠিক আছে, আর 27-এর মতোই সেম অ্যাজ 27 অ্যান্সার, এটা নিজেরা করবা, সেম অ্যাজ 27। ঠিক আছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। 28 অ্যান্সার কি হবে বলো তো? এটা 28-এ ঘ হবে। ঠিক আছে, সেম অসহ বল মানে mg বাই কত? a। ওকে, তারপরটা আসো, নিচের কোনটি মাত্রাগতভাবে স্থিতিস্থাপক গুণাঙ্কের সমতুল্য? তো যে বলছিলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি পীড়ন বাই বিকৃতি। বিকৃতি যেহেতু কিছু নাই, তার মানে পীড়নের একক এবং মাত্রা কি হবে বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং মাত্রা সমান হবে। ওকে, এবার আসো, 0.1 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারে বেঁধে বৃত্তাকার পথে কি ঘোরানো হচ্ছে, বৃত্তাকার পথে ঘোরাইতেছে। তার মানে এই দৈর্ঘ্যটাই এখানে কি হয়ে যাবে বলতো? এখানে আর হয়ে যাবে কিন্তু, কারণ এই দৈর্ঘ্য নিয়ে কি ঘুরাইতেছে, তাহলে দৈর্ঘ্যই আর হয়ে যাবে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এটা হলো 10⁻⁸ মিটার স্কোয়ার। অসহ পীড়ন দেওয়া আছে, বস্তুর সর্বোচ্চ কৌণিক বেগ চাইছে। হ্যাঁ, এটা একটু জটিল প্রশ্ন, একটু বড় এবং একটু জটিল প্রশ্ন। ঠিক আছে, তো এটাকে আমরা কি করবো ভাইয়া, যে আমাদের দরকার কি বলতো? পীড়ন যেহেতু দেওয়া আছে, তার মানে কি পি ইজ ইকুয়াল টু কত? এফ বাই এ। বলটা আগে বের করি, এফ ইজ ইকুয়াল টু কত? পি এ। পি কত? পীড়ন কত? 3.2 10⁻⁹। এর মান কত? এ এ দেওয়া আছে কত? 10⁻⁻8, 10⁻⁸। তার মানে বুঝতেই পারতেছো 9 আর -8 কত? শুধু 1 মানে 10, 10 ইন্টু 3.2 মানে কত? 32 নিউটন এটা আসবে। এই যে বল দেখতেছো না ভাইয়া, এই বলটাই মূলত আমার কি বলতো? কেন্দ্রমুখী, যেহেতু বৃত্তাকার পথে ঘুরবে কেন্দ্রমুখী বলের যোগান দেবে। অর্থাৎ আমাদের
কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু কি হবে, এ এফ হবে। আর এফসি মানে কি লেখা যায় বলতো, যেহেতু আমার কৌণিক বেগ চাইছে, কৌণিক বেগের সাথে রিলেশন কি এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, তো ভি মানে ওমেগা, তো এখান থেকে এম ওমেগা স্কোয়ার আর, এগুলো তোমরা নর্মালি জানো। এইখান থেকে আমাকে বের করতে হবে কি বলতো, ওমেগা। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো, রুট ওভার এফ বাই কত, এম আর ভাগ হয়ে গেল এফ বাই কত, এম আর। ওকে, এফ এর মান কিন্তু আমরা আগে বের করছি 32, এম এর মান কত, এম এর মান 0.1 ইন্টু আর, ওই যে যেটা দৈর্ঘ্য ছিল এখন সেটা কি হয়ে গেছে, ব্যাসার্ধ হয়ে গেছে 0.2। এটা করলে অ্যান্সার আসবে কোনটা, তোমার 40 রেডিয়ান পার বলতো সেকেন্ড স্কোয়ার, যেহেতু রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড বেগ তো, রেডিয়ান পার কি বলতো সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, গ নাম্বার। ঠিক আছে, 30-তে কি আসবে, গ নাম্বার। ঠিক আছে, 30 নাম্বার কি আসবে, গ নাম্বার। ওকে, এবার আসো, এটা একটা সুন্দর একটা কোশ্চেন। কি বলছে, 1500 কেজি বরের একটি বস্তু কোনো তারের এক প্রান্তে ঝুলানো আছে, খুব ভালো। তারটির অসহ পীড়ন দেওয়া আছে, এই যে মানটা দেওয়া আছে এটা মূলত কি 3 টাইমস মানে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 3 নিউটন পার মিটার স্কোয়ার, এটা মানটা দেওয়া আছে। তারের ব্যাসার্ধ চাইছে, কি দেওয়া আছে, এম দেওয়া আছে, আবার কি পীড়ন দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের দেখো পীড়ন যেহেতু দেওয়া আছে, তার মানে পীড়ন মানে এফ বাই কত, এ, এফ বাই এ। তাহলে এখান থেকে কি লেখা যায়, পি ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আর ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার কত, আর স্কোয়ার এই পাশে আসলো, আর ইজ ইকুয়াল টু কত, এফ বাই কত, পাই ইন্টু কত, পি। মান বসিয়ে দাও, এফ এর মান কত, এফ এর মান কিন্তু আছে না, তাহলে আমরা একটু উপরে নিয়ে যাই, আর ইজ ইকুয়াল টু কত, এফ মানে কি বলতো এম জি, তাহলে এম জি বাই কত, পাই ইন্টু পীড়ন, যেহেতু বল দেওয়া নেই ভর দেওয়া আছে, তাহলে কি এম জি হবে 1500 ইন্টু 9.8 বাই পাই, এবং পীড়নের মান দেওয়া আছে কত 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে কত 3.94, 10 কত -3, ব্যাসার্ধ মানে কি মিটার। তাহলে অ্যান্সার কি হবে, গ নাম্বার। অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার হবে। ঠিক আছে, তোমরা অনেকেই ধৈর্য শক্তি হারিয়ে ফেলো, ভাইয়া আমি তো ডিটেলসে সলভ করতেছি এজন্য এরকম, তাছাড়া আমি তো ধরো সিম্পলি বলে দিতে পারতাম। একটু সময় লাগবে, বাট তুমি শিখতে পারবা। কি বলছে, কোনো তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, এতে তারের অসহ ভার। ঠিক আছে, অসহ ভার মানে কি বলতো, অসহ বল, ভর আর ভার, ভার মানে কি বল। ঠিক আছে, অসহ ভার, অসহ ভার মানে কি অসহ বল। ঠিক আছে, মনে রাখবা এই অসহ বল ইজ ইকুয়াল টু কি বলতো পীড়ন, পীড়ন মানে কি, অসহ পীড়ন মানে কি অসহ বল বাই কত ক্ষেত্রফল। তার মানে এটা নির্ভর করে কিসের উপর বলতো, এটা নির্ভর করবে কি বলতো পীড়ন ও ক্ষেত্রফলের উপরে, নির্ভর নির্ভর করে। তাহলে অসহ বল নির্ভর করে কি বলতো পীড়ন ও ক্ষেত্রফলের উপর। ঠিক আছে, মনে রাখবা কি বলতো, স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, দৈর্ঘ্যের উপর কি নির্ভর করে না, নির্ভর করে না। যেহেতু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তার মানে কি হবে বলতো, দৈর্ঘ্য তুমি কাটো আর যাই করো না কেন, কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার হবে কি বলতো, পূর্বের সমান, পূর্বের সমান। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, যশোর বোর্ডে আসছে, তারকে কেটে সমান 2 টুকরো করা হয়েছে, 2 টুকরো যত টুকরো করুক সমস্যা নেই, পূর্বের সমান হবে। যদি ক্ষেত্রফল চেঞ্জ হয় বা পীড়ন চেঞ্জ হয় তাহলে হবে। পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা কার সূত্র বলতো, এই কথাটা বলছে কে, বিজ্ঞানী হুক বলছে। কে বলছে, হুক, হুকের সূত্র। কার সূত্র বলতো, হুকের সূত্র। তারপর আসো আমাদের বিকৃতি বনাম পীড়ন লেখচিত্র থেকে, মানে পীড়ন বাই বিকৃতি মানে কি বলতো, মানে ঢাল, তাহলে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক হবে, মনে রাখবা এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে এর আগে যেটা পড়লাম এটাও ইম্পর্টেন্ট আছে, এবং এটাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই যে এগুলো ইম্পর্টেন্ট যা দিতেছো এগুলো সবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আমি তো টপগুলো বাছাই করে নিছি, সো সবই কিন্তু আমাদের পড়তে হবে, সবই কিন্তু পড়তে হবে। এটাও কিন্তু সুন্দর একটা কোশ্চেন। কি কোশ্চেন ভাইয়া, কোশ্চেনটা হলো যে এখানে কি বলছে, এখানে বলছে হলো যে একই পুরুত্বের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত কত, 1:2। ঠিক আছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 1:2, ভালো।
একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত কত হবে? মনে রাখবা, বল সেম, বল একই হলে তাহলে বিকৃতি কি হবে বলতো? সেম। ঠিক আছে, ওইটার অনুযায়ী কি একই হবে। সো সেই জন্য আমাদের কি হবে বলতো? আলটিমেটলি 1:1 হবে। ঠিক আছে, 1:1 হবে। একটা বড় একটা ছোট, ঠিক আছে, কিন্তু যখন দুটো বল সমান হবে তার মানে কি অনুপাত করলে বিকৃতিটা কি হবে? সেম হবে, 1:1। তারপরে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ভার সম্প্রসারণ লেখা আছে? মানে কি ভার মানে কি বল, তাহলে বল যত দিবা সম্প্রসারণ কি তত হবে, মানে কি সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক সম্পর্ক হলে কি, যে ভার ভার্সেস সমান, এটা হবে ভার ভার্সেস সম্প্রসারণ, মানে কি মূলবিন্দুগামী সরল রেখা। মূলবিন্দুগামী কি সরল রেখা। কেন? কারণ কি তুমি যত ভার দিবা তত কি হবে বলতো? সম্প্রসারণ হবে। এবার আসো, এবার আসো, এই সৌরভ কি করো? ক্লাসের মাঝে কিছু ছবি টবি তুলবা না? ধরো, নাও ফোন নাও। তো এবার আসো, স্থিতিস্থাপক। এই তোমরা কিন্তু আবার মজা করো না, ঠিক আছে? এই ক্লাসের মাঝে একটু ছবি টবি তুলতে হয়, কারণ প্রচার প্রচারণা না করলে তো তোমরা তো বাঙালি, ক্লাস দেখবা না। ঠিক আছে, তোমরা কি বলতো, কোন ভাই হাইপে আছে তাদের ক্লাস দেখবা, কিন্তু কোয়ালিটি ক্লাস কি দেখবা না। সো আমার ক্লাসগুলো কিন্তু তোমরা যদি করো, আসলে তোমরা অনেক বেশি উপকৃত হবা, সিরিয়াসলি বলছি। তোমরা হয়তো বা যারা যারা আমার ক্লাস করছো, কেমন লাগে তোমাদের সবাই একটু কমেন্টে জানাবা তো। তোমরা তো মাঝে মাঝে, তোমাদের তো রিভিউ চাই না, মাঝে মাঝে একটু রিভিউ দিও কমেন্টে, ঠিক আছে, যে কেমন লাগে আমার ক্লাস। ঠিক আছে, তাহলে আমিও অনুপ্রাণিত হব। আচ্ছা, এবার আসো, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম কি ভার। দৈর্ঘ্য প্রসারণ মানে বল বনাম কি দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এইটার অ্যান্সার কি হবে বলো? 37 নাম্বার। ঠিক আছে, 37 নাম্বার কি হবে? প্রসারণ ভার্সেস আমাদের কি বলতো একই রকম, এটাও তো আগের মতোই, পেছাল পেরে লাভ নেই। প্রসারণ আর ভার মানে কি বল দিলে প্রসারণ হবে, ঠিক আছে, সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভর একই। প্রসারণ বনাম ভর কেমন হবে বলতো? এই যে মূল বিন্দুগামী সরলরেখা, দেখছো তিনটা কোশ্চেন একই রকম, একই রকম কোশ্চেন, বাট আমাদের কি বলতো ঘুরে ঘুরে আসছে। তারপরে দেখো, পূর্ণ ধীর বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? পূর্ণ ধীর বস্তু মানে কি বলতো? এটার বিকৃতি কত বলতো? পূর্ণ ধীর বস্তু মানে কি বিকৃতি কত? 0, বিকৃতি 0। তাহলে বিকৃতি যদি 0 হয় তাহলে কোনটা হবে বলতো? এই যে গ নাম্বার। দেখো, এটা পীড়ন চেঞ্জ হয়েছে কিন্তু বিকৃতি হয়েছে হয় নাই, বিকৃতি হয় নাই। সো গ নাম্বার অ্যান্সার। তো এবার আসো চিত্রে, ঠিক আছে, ডি বিন্দু হচ্ছে আমাদের। ডি বিন্দুটা কি বলতো? ডি বিন্দুটা কি? ডি বিন্দুটা হলো তোমার অসহ পীড়ন। ঠিক আছে, ডি বিন্দুটা কি বলতো? এখানে ডি বিন্দুটা কি? এইটা, এই যে তোমার ও এ যে অংশটুকু, ও এটা কি বলতো? পূর্ণ স্থিতি, পূর্ণ স্থিতি স্থাপক। তারপর কি এই যে এ বি, এটা কি বলতো? নতি। ঠিক আছে, নতি বিন্দু। তারপর কি বলতো তোমার সি, সি বিন্দু যেটা মানে বি বিন্দু, সরি বি বিন্দুটা, আর সি বিন্দুটা কি বলতো? প্লাস্টিক অবস্থা, প্লাস্টিক অবস্থা, প্লাস্টিক উস্তাদ বায়ে প্লাস্টিক, প্লাস্টিক অবস্থা। আর ডি বিন্দুটা কি বলতো? ডি বিন্দুটা হলো তোমার অসহ পীড়ন, মানে ছিঁড়ে যাবে। ঠিক আছে, বুঝছো? এটা আমাদের গ্রাফ, সেগুলো মনে রাখতে হবে। তাহলে ডি বিন্দু চাইছে, আমি কিন্তু দেখো শুধু ডি বিন্দু চাইছে, আমি কিন্তু সবগুলো লিখে দিলাম। তারপরেও যদি না পারো ভাই, তাহলে কেমনে হবে বলো? তার মানে অসহ পীড়ন। এবার আসো চিত্রে ও এ রেখার ঢালকে কি বলে? এই ও এ রেখার ঢালকে কি বলে? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ঢাল মানে কি? ঢাল ইজ ইকুয়াল টু কি বলতো? ওয়াই বাই এক্স না? ওয়াই কি বলতো? দৈর্ঘ্য পীড়ন বাই কত? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে কি হবে বলতো? ইয়াং গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক। কারণ দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতিকে কি বলে? ইয়াং গুণাঙ্ক। ঠিক আছে, পীড়ন বাই আয়তন বিকৃতিকে আয়তন গুণাঙ্ক, পীড়ন বাই কিন্তন বিকৃতিকে কিন্তন গুণাঙ্ক। তো আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি নিচে থাকলে ইয়াং গুণাঙ্ক। একটি তারের ইয়াং গুণাঙ্ক এবং বিকৃতির লেখচিত্র। দেখো ইয়াং গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক কি বলতো? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি। তার মানে ইয়াং গুণাঙ্ক মানে কি? ইয়াং গুণাঙ্ক হলো ধ্রুব সংখ্যা। সো ইয়াং গুণাঙ্ক যেই অক্ষে থাকবে, ইয়াং গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না, বিকৃতি চেঞ্জ হোক, আলটিমেটলি বিকৃতি যেই চেঞ্জ হোক না কেন, পীড়নটা এমনভাবে চেঞ্জ হবে যে আমাদের ধ্রুব সংখ্যা থাকবে, মানে ভ্যালু কি থাকবে বলতো? সেম থাকবে। তো সেই কারণে গ নাম্বার হবে অ্যান্সার। দেখো গ নাম্বারে ওয়াই আছে, তো এখানে ওয়াই হলো কি? ইয়াং গুণাঙ্ক, বাট এটা কি বিকৃতি, তো ইয়াং গুণাঙ্ক কিন্তু তোমার চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এবার আসো আমাদের 43। ঠিক আছে, ইয়াং গুণাঙ্ক
ইয়াং এর গুণাঙ্ক নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি কার বলতো? ইস্পাতের। একটা ছক আছে বুঝছো, ওই যে আমার ক্লাসেও আমি দিছিলাম, ঠিক আছে? ওই ছকটা ঠিক আছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ওই ছকটা কি করবো বলতো? ছক মুখস্থ করবা, ঠিক আছে? ছকটা কি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি এই ছক নিয়ে একটা ছন্দ বানাবো, সেটা আমি আমাদের ফেসবুকে কিন্তু আমি দিব। আর এই ক্লাসের স্লাইড তুমি যদি পাইতে চাও তাহলে ফেসবুকে গিয়ে এই যে আলটিমেট ফিজিক্স পেজ পাবা, আলটিমেট ফিজিক্স ফেসবুকে। হ্যাঁ, আমি পেজের লিঙ্ক কিন্তু দিয়ে দিব ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে। এই আলটিমেট ফিজিক্স যে ফেসবুক পেজ পাবা, এই পেজে তুমি মেসেজ দিলে তোমাকে আমরা ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, বুঝছো? অবশ্যই পেজটা ফলো করে তারপর মেসেজটা দিবা। যদি পেজ ফলো করে মেসেজ দাও তাহলে অবশ্যই আমার যে টিম আছে তারা তোমাকে কি বলতো এইটার স্লাইডটা দিয়ে দিবে, ঠিক আছে? তো স্লাইডের জন্য একটু কষ্ট করে এটা করো। আর যাদের ফেসবুক নাই, ঠিক আছে, যাদের ফেসবুক নাই তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? তারপর আসো যে একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়াং এর গুণাঙ্ক। দৃঢ় বস্তু মানে কি বলতো? দৃঢ় বস্তু মানে আমাদের এখানে কি বলতো? বিকৃতি। মনে রাখবা, বিকৃতি কি বলতো? দৃঢ় বস্তুর বিকৃতি কত? 0। তাহলে ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু কি বলতো? পীড়ন বাই কত বলতো? 0। বিকৃতি কত? 0। তাহলে আমার কত হবে বলতো? ইনফিনিটি হবে না? এখানে কি বলতো? এই যে এটা ছিল কি? ইনফিনিটি। সো অ্যান্সার কি বলতো? অসীম। মনে রাখবা যে দৃঢ় বস্তুর বিকৃতি 0 এবং ইয়াং গুণাঙ্ক কত বলতো? ইনফিনিটি। ইয়াং গুণাঙ্ক কত বলতো? ইনফিনিটি। তারপর আসো ইয়াং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ। ভাই মাত্রা সমীকরণ কার মাত্রা সমীকরণ বলতো? পীড়নের কি ছিল? ml ইনভার্স 1 t ইনভার্স 2, ml ইনভার্স 1 t ইনভার্স 2। এই যেটা এইটা এখানে ml ইনভার্স 1 t ইনভার্স 2। সো অ্যান্সার কি হবে? ml ইনভার্স 1 t ইনভার্স 2 এটা হবে, ঠিক আছে? ml ইনভার্স 1 t ইনভার্স 2। ওকে, যে কোনো গুণাঙ্কের মাত্রা পীড়নের মাত্রা, যে কোনো গুণাঙ্কের একক পীড়নের একক, কারণ বিকৃতির কিছু নেই। এবার আসো পদার্থের সংনম্যতার বিপরীত রাশি কোনটি? ভাই সংনম্যতা মানে কি? আয়তন বাই আয়তন বিকৃতি, আয়তন গুণাঙ্ক। তার মানে সংনম্যতার বিপরীত কি বলতো? অবশ্যই আয়তন গুণাঙ্ক। সংনম্যতার বিপরীত কি বলতো? আয়তন গুণাঙ্ক। এরপরে আসো আমাদের 47 নাম্বার। কোন বস্তুর আয়তন গুণাঙ্ক কে এবং সংনম্যতা কত? সি। তাদের মধ্যে সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। সি ইজ ইকুয়াল টু কত? 1/k। সি ইজ ইকুয়াল টু কি বলতো? 1/k। ওকে, তারপর বলছে কি সংনম্যতার একক কি? তাহলে আয়তন গুণাঙ্কের একক কি বলতো? আমাদের আয়তন গুণাঙ্ক মানে কি? বাল্ক মডুলাস। তো বাল্ক মডুলাসের একক কি বলতো? নিউটন পার মিটার স্কোয়ার, মানে পীড়নের একক। তাহলে আমাদের সি এর একক কি বলতো? মানে সংনম্যতার একক। তাহলে সংনম্যতার একক কি উল্টে যাবে? এটা মানে কি বলতো? 1/b। সংনম্যতা মানে কি? 1/b। তার মানে কি হবে বলতো? পার নিউটন মিটার স্কোয়ার। অর্থাৎ আয়তন গুণাঙ্কের বিপরীত পার নিউটন মিটার স্কোয়ার। কি হবে আমাদের? এ নাম্বার অ্যান্সার। কত নাম্বার অ্যান্সার? এ নাম্বার অ্যান্সার। ওকে, এবার আসো একটি সিলিন্ডারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে নিচের প্রান্তে একটি দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে চারদিকে কি মোচড়াইলে বস্তুতে কি সৃষ্টি হবে বলতো? মানে এখানে কি বস্তুর কি দ্বন্দ্বের জন্য কি বস্তুর কি হয়ে যাবে বলতো? আমাদের আকার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের কি বলতো এখানে চেঞ্জ হবে কি বলতো? আকার মানে কি? কিন্তন বিকৃতি হবে। কোন বিকৃতি হবে? কিন্তন বিকৃতি হবে, ঠিক আছে? নর্মাল জিনিস, ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন। আচ্ছা, এবার দেখো তোমাদের যারা তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তুমি যখনই ক্লাসটা দেখো না কেন, এই কথাগুলো তোমাদের জন্য। কথাগুলো কি ভাইয়া? যে তুমি যদি একাডেমিকের পাশাপাশি যদি তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে যাদের স্বপ্ন আছে, শুধু তাদের জন্য এই কথাগুলা, যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এবং সরকারি মেডিকেল এবং এএফএমসি মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে চাও তাদের জন্য। আর যারা তোমরা পাবলিকে পড়বা না বা মেডিকেলে পড়বা না, তাদের এই কথাগুলো না শুনলেও চলবে। সো ভাইয়া দেখো, আমরা তো অনেক স্বপ্ন দেখি, কি বলতো? আমাদের একটা পাবলিকে সিট চান্স পেতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, বুয়েটে ভর্তি হতে হবে বা মেডিকেলে ভর্তি হতে হবে। কিন্তু ওই জায়গাগুলোতে প্রস্তুতি নেওয়ার জন্য তোমার কিন্তু একটা মেন্টালি কি বলতো সেট আপ থাকা দরকার, পাশাপাশি তোমার অ্যাডমিশন সম্পর্কে পূর্ণ ধারণা থাকা দরকার। এখানে কিন্তু লাখ লাখ শিক্ষার্থী কিন্তু প্রস্তুতি হবে। দেখো তুমি এইচএসসি পরীক্ষায় তোমার কি এ প্লাসের সংখ্যা নির্দিষ্ট না, মানে তুমি কোনো ব্যাচ থেকে 1 লাখ যদি পাই কেউ না করবে,
এখন 2 লাখ যদি ভালো পরীক্ষা দেয় তাহলে 2 লাখ A+ পাবে, 20,000 ভালো পরীক্ষা দিলে 20,000 A+ পাবে। মানে এখানে কিন্তু A+ এর সংখ্যাটা কি ফিক্সড না, কিন্তু অ্যাডমিশন টেস্টের তুমি যেখানে পরীক্ষা দেবে আসন সংখ্যা কিন্তু সীমিত, এই জায়গাতে কিন্তু তোমার খেলা। সো তোমরা যারা ইচ্ছা আছে যে না আমি মেডিকেলে পড়বো অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট নিশ্চিত করতেই হবে, কারণ আমাকে বাবা মার মুখে হাসি ফোটাইতে হবে, তাদের জন্য আমাদের কিন্তু একটা কোর্স আছে। ঠিক আছে, এটা হলো কি বলতো ফাইনাল হোপ 2.0। তুমি যখনই ক্লাসটা দেখো না কেন তুমি অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবা, কারণ এই যে কোর্স ফি যেটা আছে 2,000 টাকা, এটা খুবই মানে এখন হয়তো বেড়ে যাবে, বাট তোমরা যেহেতু এই ক্লাসটা দেখতেছো তোমরা একটু কষ্ট করে যোগাযোগ করবা। আমি অবশ্যই ডিসক্রিপশনে এই কোর্সের ওয়েবসাইট লিঙ্ক দিব, তোমরা সরাসরি ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ 178টা ক্লাস হবে, 229টা পরীক্ষা হবে, সম্পূর্ণ নাকি বলতো একটা কোর্সের মাধ্যমে তোমার মেডিকেল এবং ভার্সিটি কি প্রস্তুতি হয়ে যাবে। মেডিকেলের জন্য আলাদা ক্লাস, ভার্সিটির জন্য কি আলাদা ক্লাস, বুঝতে পারছো? সো একটু খেয়াল রাখবা। এবং কি কি পাবা দেখো, এখানে কতগুলো ক্লাস পাবা এগুলো তোমার স্ক্রিনশট দিয়ে দেখো প্রয়োজনে। এবং সবচেয়ে বড় কথা, তুমি যদি ভর্তি হও তাহলে তুমি কি পাবা, ভর্তি হওয়ার সাথে সাথে কি বলতো তুমি এই যে আমাদের জন্য তোমাদের জন্য এইচএসসির জন্য কি এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আমরা দিব। ঠিক আছে, আমরা কিন্তু মডেল টেস্টটাও কিন্তু ফ্রি দিব। ঠিক আছে, আর তোমরা যারা এই কোর্সে ভর্তি হবে না তোমাদের জন্য মডেল টেস্ট কোর্স আসতেছে, সেটা একটু পেইড বেস হবে, ওটা আলাদা, সবই জানতে পারবা। ঠিক আছে, আমার চ্যানেলে এবং কি আমাদের এডুকেটম স্কুলের পেজের চ্যানেলে সব জায়গায় কি আমরা জানাবো, সব কিছু জানাবো, এই জিনিসগুলো ম্যাটেরিয়ালসগুলো কিন্তু পাবা। আচ্ছা, এবার আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পয়সনের অনুপাত আসছে। পয়সনের অনুপাত জিনিসটা কি ভাই, বিজ্ঞানী পয়সন কি বলছে? পয়সনের অনুপাত হলো কি বলতো তোমার সিগমা, সিগমা মানে কি পার্শ্ব বিকৃতি, মানে আমাদের কি যেহেতু ডি আছে তাহলে কি ছোট ডি বাই বড় ডি, ছোট ডি বাই বড় ডি বাই কত আমাদের ছোট এল বাই বড় এল, তাহলে কি ছোট ডি বড় এল বাই কত বড় ডি ছোট এল। বুঝতে পেরেছো? এখানে ছোট ডির জায়গা কি হইতে পারে, আর হইতে পারে, আর বড় এল বড় আর ছোট এল, এটা হইতে পারে। তাহলে আমাদের কি হবে বলতো, উপরে কি ছোট ডি বড় এল, নিচে কি বলতো ছোট এল বড় ডি। এই যে খ নাম্বার আমাদের অ্যান্সার কি হবে বলতো, আমাদের খ নাম্বার অ্যান্সার হবে, খ নাম্বার। ঠিক আছে, কোনটা অ্যান্সার হবে বলতো, আমাদের খ নাম্বার অ্যান্সার। এবার আসো আমাদের পরের যে কোশ্চেনগুলো আছে, পরের কোশ্চেনগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, আমাদের কিন্তু হাফ শেষ, বাকিগুলো আমাদের আরো দ্রুত আগাবো। ঠিক আছে, কারণ থিওরিটিক্যাল বেশি, ম্যাথমেটিক্যাল কম। পয়সনের অনুপাত সিগমা এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তোমরা জানো পয়সনের অনুপাতের সীমা কি বলতো -1 থেকে কি বলতো এটা, অথবা কোনো কোনো বইতে কি -1 সিগমা এটা এইভাবে লেখা থাকে। ঠিক আছে, এটা তোমার কি বলতো -1 থেকে -1 লেস দেন ইকুয়াল, বা তোমার এখানে কি গ্রেটার দেন ইকুয়াল, বা এটা কি লেস দেন ইকুয়াল থাকে, আবার অনেক সময় কি গ্রেটার দেন বা লেস দেন যেটা থাকে। তো এখন দেখো যে কোনটা হবে বলতো, -1 থেকে হাফ পর্যন্ত, এই যে এটা খ নাম্বার, খ নাম্বার, তাই না? খ নাম্বার অ্যান্সার। হাফ মানে কি 0.5, তাহলে অ্যান্সার হবে কি খ। এবার আসো 52 নাম্বার, বাস্তবে প্রায় সকল পদার্থের সিগমা এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো আমাদের তাত্ত্বিকভাবে আমরা যেটা লিখি, তাত্ত্বিকভাবে মানে থিওরি অনুযায়ী তাত্ত্বিকভাবে কি বলতো তোমার -1 থেকে সিগমা এর মান কত 0.5 পর্যন্ত, বাট বাস্তবে কি হবে বলতো, বাস্তবে হলো তোমার 0 থেকে কি বলতো 0.5, বুঝছো? 0 থেকে কি 0.5 মনে রাখবা, মাইনাস মানটা বাস্তবে হয় না। সো আমাদের বাস্তবে কোনটা হবে তাহলে, ঘ নাম্বার অ্যান্সার হবে যদি বাস্তবে লেখা থাকে। ঠিক আছে, ঘ নাম্বার অ্যান্সার, বুঝছো? তো তারপরে দেখো কোনটি পয়সনের অনুপাত হওয়া অসম্ভব? অসম্ভব কোনটা বলো তো, -1.5, কারণ মানে কম হলে কি -1 হইতে পারে, -1 এর কম হবে না, তাহলে কি -1.5 বা 0.5 এর বেশিও কিন্তু হবে না। যেমন এই যে এটা আমরা যদি দেখি এর পরেরটাই আছে, তারের দৈর্ঘ্য বিকৃতি কত এত, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে কত এত, তাহলে পয়সনের অনুপাত কত? এর চেয়ে সহজ কোশ্চেন পৃথিবীতে আছে নাকি? তাহলে পার্শ্ব বিকৃতি কত 0.002 বাই কত, এখানে 0.02। ঠিক আছে, 54 নাম্বার। তাহলে 54 নাম্বার এটা করলে কত হয় বলতো 0.1, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 0.1, 0.1। তারপর আসো স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল 3 গুণ করলে বিকৃতি কিরূপ হবে? ঠিক আছে, 55 নাম্বার, বিকৃতি কিরূপ হবে? ঠিক আছে, বিকৃতি কিরূপ হবে কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এখানে বল 3 গুণ করছে, বল কয় গুণ করছে বলতো 3 গুণ,
তাহলে আমাদের নতুন বিকৃতি, ঠিক আছে। আমাকে দৈর্ঘ্য ওই যে ওইরকম বলছিল কি দৈর্ঘ্য বৃদ্ধি যদি 3 গুণ হয় সেক্ষেত্রে অ্যান্সার হয়তো কত 2 বিয়োগ করে, বাট বল 3 গুণ করছে, তাহলে আমাদের মনে রাখবা এরকম যদি বল যদি পরিবর্তন করে তাহলে নতুন বিকৃতি ইন্টু কি বলতো ইজ ইকুয়াল টু এন ইন্টু কি বলতো বিকৃতি, মানে পূর্ব বিকৃতি। এন কি আমাদের এখানে কি বলের গুণ, বল কয় গুণ করছে বলতো 3 গুণ, তাহলে কত হবে 3 ইন্টু কি, তাহলে 3 ইন্টু কি বিকৃতি, তার মানে 3 গুণ হবে। বল যত গুণ করবে বিকৃতি তত গুণ হবে, ঠিক আছে। এটা হলো স্পেশাল শর্টকাট। তারপর আসো, একটি তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10 কত 11, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন। আচ্ছা, তো আসো ইয়াং এর গুণাঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের পীড়ন, পীড়ন বাই কত বলতো দৈর্ঘ্য বিকৃতি। সো পীড়ন ইজ ইকুয়াল টু কি হবে বলো, পীড়ন ইজ ইকুয়াল টু কত ওয়াই ইন্টু কত ছোট এল বাই কত এল বড় এল, মানে পীড়ন ইজ ইকুয়াল টু কত ওয়াই ইন্টু কত দৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল। এখন ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11, ছোট এল কত বলতো 15%, মানে কি 15 এল এর 15 ইন্টু বড় এল বাই কত 100 ইন্টু কি বলতো এল আছে, মানে তোমার ছোট এল ইজ ইকুয়াল টু কি বলতো এল এর 15%, তার মানে কি এল ইন্টু কত 15 বাই কত 100, সেটা আমি এখানে বসাই দিলাম, নিচে তো এল ছিলই, তাহলে এই এল এল কাটা যাবে। এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে কোনটা, অ্যান্সার আসবে হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, যেহেতু আমাদের কি বল কি পীড়ন, তার মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, 10 টু 11 না 10 10 টু দি পাওয়ার কত এটা। আচ্ছা এখানে 11 আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে বলতো, এটাকে 10 করতে হবে, এটা হবে অ্যান্সার। যদি 11 থাকে তাহলে কিন্তু হবে না আমাদের, বুঝছো, তাহলে এটা হ্যাঁ 10 হবে পাওয়ার, মিস্টেক আছে। এবার দেখো 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কি আদি দৈর্ঘ্যের আদি দৈর্ঘ্যের সমান হবে। রাজশাহী বোর্ড ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু কি পীড়ন মানে কি এফ বাই এ বাই কত ছোট এল বাই বড় এল, মানে কি বলতো এফ এল বাই কত এ এল, তাই তো। তো এখান থেকে আমাকে বল বের করতে বলছে এফ, এফ ইজ ইকুয়াল টু কত ওয়াই এ ছোট এল বাই কত বলতো বড় এল। এগুলো তো নর্মাল জিনিস, এগুলো যদি না পারো তাহলে কেমনে, সূত্রগুলো তো আমরা সবাই পারি। আর যদি না পারো তাহলে এই অধ্যায়ের ওয়ান শট ক্লাসটা দেখে আসো, ঠিক আছে। এখন দেখো মান টান সব দেওয়া আছে মনে হয়, ওয়াই কত আমাদের 2 ইন্টু কত 10 কত 11 ইন্টু এ 1 বর্গ সেন্টিমিটার মানে কি 10 কত -4, কারণ 1 সেন্টিমিটার মানে কি 10⁻² মিটার, কিন্তু বর্গ মানে কি তাহলে স্কোয়ার করতে হবে, তাহলে কত হবে বলতো 10⁻4। মিলিমিটার হলে কি হয়ে যায় ক্ষেত্রফলে কত -6, আর সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রে কি হয় বলতো -4। ছোট এল কত বলতো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত আদি দৈর্ঘ্যের সমান হবে। আচ্ছা তার মানে কি ছোট এল হবে কি বড় এল, তাই না, এখানে কি এল, অর্থাৎ এখানে শর্ত যেটা আছে ছোট এল ইজ ইকুয়াল টু কি বড় এল না, শর্ত তো দেওয়া আছে। সো এটা কি কাটা যাবে, এখন মানগুলো জাস্ট বসায় দিলেই খেলা কিন্তু শেষ। তাহলে কত 2, 11 থেকে 4 বিয়োগ করলে কত হয় 7, কি বল বের করতে বলছে নিউটন। ক্যালকুলেটর লাগেই না, তোমাদের যাই কিছু করো খালি ক্যালকুলেটর লাগে, হ্যাঁ মুখে মুখে করা যায়, ঠিক আছে। তারপর এটা আসো, চিত্রে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ও এ বি এর ক্ষেত্রফল। এখানে ও এ বি এটা একটা কি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলতো হাফ ইন্টু আমাদের কি বলতো হাফ ইন্টু লম্ব কি বলতো এবি ইন্টু কি বলতো আমাদের ওবি, মানে কি বলতো এখানে হাফ ইন্টু কি এই এবি মানে কি বলতো এবি মানে লম্ব, লম্বটা কি বলতো পীড়ন, আর ওবিটা কি বলতো বিকৃতি এক্স অক্ষ, তাহলে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু কি বিকৃতি না, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে কি বলতো ভাইয়া একক আয়তনে কি বিভব শক্তি, এটা আমরা পড়ছি, বুঝছো। সো মনে রাখবা পীড়ন ভার্সেস বিকৃতি থেকে তুমি যদি ক্ষেত্রফল বের করো তাহলে তুমি কি পাও বলতো একক আয়তনে বিভব শক্তি পাও বা একক আয়তনে কৃত কাজ পাও,
বুঝছো নাকি বোঝো নাই? ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, স্থিতিস্থাপক বস্তুকে যখন সংকুচিত করা হয় তখন তার মোট সঞ্চিত শক্তির রাশিমালা কত বলতো? যে মোট সঞ্চিত শক্তি মানে আমাদের কি তো কাজ যেটা পাইছিলাম, W = কত, হাফ YA ছোট l স্কয়ার বাই বড় l, বা আমরা কি লিখতে পারি এখানে মান বসালে কত পাইছিলাম, হাফ FL। দুইটা সূত্র, এটা হলো মোট শক্তি। আর একক আয়তনে কি বলতো, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো এটা আমাদের কি হবে বলতো, হাফ YA ছোট l স্কয়ার বাই কত, বড় l। এই যে খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ডিরেক্ট সূত্র চলে আসছে ময়মনসিংহ বোর্ডে গত বছরের কোশ্চেন। তারপরে আসো আমাদের 60 নাম্বার, পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি খাটে না? কোনটি খাটে না? -1 থেকে +1/2 পর্যন্ত খাটে। তার মানে কি +1/2 মানে কি 0.5, কিন্তু 0.6 কি হবে, বেশি হয়ে যায়, হবে না। ঠিক আছে, তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাতের মান কত, -1 থেকে +1/2, -1 থেকে হাফ, এটা ঠিক আছে। 61 ক। 62 পয়সনের অনুপাতের মান কোনটি? এই যে -1 থেকে তোমার কি বলতো +1/2 পর্যন্ত, অনেকগুলো কোশ্চেন পয়সনের অনুপাত। বাস্তবে প্রায় সকল পদার্থের সিগমা এর মানের ক্ষেত্রে কোনটি বলতো 0 হতে কত বলতো 0.5, যেটা আমরা জানি, লিখেও দিছি। কোনটি পয়সনের অনুপাত হওয়া অসম্ভব? অসম্ভব কোনটা বলতো, এই যে এটা তো সম্ভব না, এটা আগেও ছিল, রিপিট হয়েছে। তারপর দেখো নিচের কোন সম্পর্কটি স্টোকসের সূত্র? আচ্ছা, আমরা এখন কি বলতো প্রবাহিতে চলে আসছি। স্টোকসের সূত্র কি ছিল বলতো, F = 6 পাই এটা আর ভি। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি F প্রপোর্শনাল টু কি এটা আর ভি। তাহলে F প্রপোর্শনাল টু এটা আর ভি, এটা আর ভি। এই যে এটা পাই হয়েছে, কিন্তু এটা কিন্তু আর, পাই হয়েছে, এটা কি বলতো আর। ঠিক আছে, তো এইটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। F প্রপোর্শনাল টু কি এটা আর ভি। তারপর দেখো, তরলে পতনশীল বস্তুর জন্য কোন লেখচিত্র সঠিক? তরলে মানে প্রথমে কি বলতো, তরলে যখন একটা বস্তু যায় তখন একটা আস্তে আস্তে পড়তে থাকে, বেগটা আস্তে আস্তে কমে এবং একটা সময় কি বলতো ধ্রুব বেগে যায়। তাহলে আমাদের কি বেগ বনাম গভীরতা, সেক্ষেত্রে দেখো এই যে দেখো আস্তে আস্তে কি তোমার ত্বরণ থাকে, যখন সমবেগ হবে যেটাকে আমরা প্রান্তিক বেগ বলি তখন তো ত্বরণ থাকে না। তারপরে কি দেখো তো বেগটা কি হয়ে গেছে বলতো, ধ্রুব বেগ হয়ে গেছে না? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কোনোটার ক্ষেত্রে কি একটা সময় পরে গিয়ে বেগ ধ্রুব বেগ হয়েছে, হয় নাই। শুধু এইটার ক্ষেত্রে কি হয়েছে বলতো, একটা সময় গিয়ে বেগটা কি বলতো, যেহেতু বেগটা ওয়াই অক্ষে আছে তাহলে ওয়াই অক্ষের কি বলতো লম্ব, তার মানে কি বেগ কনস্ট্যান্ট হয়েছে। সো এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, একই ধাতুর তৈরি দুটি গোলক যাদের একটির ব্যাসার্ধ যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, বুঝছো কিন্তু একটির ব্যাসার্ধ অন্যটির কয় গুণ, দ্বিগুণ। গোলক দুইটিকে তরল পদার্থ পূর্ণ একটি লম্বা ঝাড়ের ভেতর দিয়ে পড়তে দিলে বড়টির প্রান্তবেগ ছোটটির প্রান্তবেগের কত হবে? তোমরা জানো প্রান্তবেগের যে সমীকরণ, প্রান্তবেগের সাথে আর এর কি রিলেশন, v = কত 2r² ρs মাইনাস ρf ইন্টু জি বাই কত 9 ইটা, এটা না প্রান্তিক বেগের সম্পর্ক বা অন্তবেগ। ভির সাথে আর এর কি রিলেশন ভাই, বর্গের সমানুপাতিক। আর তুমি কয় গুণ করছো, দ্বিগুণ। তাহলে আর যদি দ্বিগুণ করো তাহলে আমাদের ভি কত হবে বলতো 2² ইন্টু কি r1 বা v1, তাহলে কত হবে বলতো 4v, v2 = তাহলে 4 গুণ হবে, কয় গুণ হবে 4 গুণ, 4 গুণ। ঠিক আছে, প্রান্তিক বেগের সাথে আর এর কি রিলেশন, বর্গের সমানুপাতিক, মনে রাখবা। তাহলে আর করছে দ্বিগুণ, কোশ্চেন বড় দেখে তো মাথা নষ্ট করার দরকার নেই। সো হবে কত 4 গুণ। তারপর দেখো পয়েস কিসের একক বলো, পয়েস কিসের একক? পয়েস হলো কি সান্দ্রতা গুণাঙ্কের একক। কার একক বলতো, পয়েস সান্দ্রতা গুণাঙ্কের একক। দেখো সান্দ্রতা গুণাঙ্ক আমাদের ইটা = কি বলতো, তোমরা জানো নিউটনের সূত্র F = কত ইটা এ ডিবি বাই ইটা এ ডিবি বাই কত ডিওয়াই, ডিবি বাই কত ডিওয়াই। সো এই ইটাটা এখানে সান্দ্রতা গুণাঙ্ক, মানে কি F বাই কত এ ডিবি বাই ডিওয়াই, ডিওয়াই। এখন এফ এর একক কি নিউটন, এর একক কি মিটার স্কয়ার, আর ডিবি বাই ডিওয়াই কি বলতো বেগের নতি,
মিটার পার সেকেন্ড বাই কত মিটার, তাহলে মিটার মিটার কাটা যাবে, পার সেকেন্ড হবে, বেগের নতির একক পার সেকেন্ড। আচ্ছা, তো এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা হলো আমার কি বলতো, এটা হলো কি আমার সান্দ্রতা গুণাঙ্কের একক। কার একক, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক পড়তেছি আমরা, হ্যাঁ সান্দ্রতা গুণাঙ্ক। এই যে একটা স্লাইডে লিখে দিচ্ছি, তাহলে একটা পাইলাম কি বলতো আমাদের, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, এইটাকে কি বলে বলতো, পয়েস, 1 পয়েস। এখন এটাকে নিউটনকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত, সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে তুমি আলটিমেটলি কি পাবা, কেজি পার মিটার পার সেকেন্ড, কেজি পার মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কেজি পার মিটার পার সেকেন্ড। তাহলে আমি দুটো একক পেলাম, ঠিক আছে। আমার মাত্রা যদি বের করি এখানে মাত্রা, তাহলে মাত্রা যদি নাও তাহলে কি হবে বলতো, এম এল ইনভার্স অন টি ইনভার্স টু অন, ঠিক আছে, এম এল ইনভার্স অন টি ইনভার্স অন। এম এল ইনভার্স অন টি ইনভার্স টু ছিল কি পীড়নের, সান্দ্রতা গুণাঙ্কের ক্ষেত্রে কি বলতো, এম এল ইনভার্স অন টি ইনভার্স অন, বুঝছো। এই যে একটা একক, এই যে একক, এই যে একক, তিনটে একক মনে রাখবা। সান্দ্রতা গুণাঙ্ক থেকে একক এবং মাত্রা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং আসবে, বললাম তো আসবে। দেখো তাহলে আমাদের কি হবে, পয়েস কার একক বলতো, আরে মশা এটা খুব ডিস্টার্ব করতেছে বোর্ডের উপর, বুঝছো, যে দুই একটা মশা পড়লে বোর্ডে আর লেখে না, দেখছো বোর্ডটাই নষ্ট করে দিয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে কার একক বলতো, এটা সান্দ্রতা গুণাঙ্কের একক। কার একক, সান্দ্রতা গুণাঙ্কের একক, ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্কের একক। কার একক, সান্দ্রতা গুণাঙ্কের, একটু ওয়েট সবাই। ও মজা নিচ্ছে রে, কি রে ভাবা, লিখলাম ও মজা নেই আমাদের সাথে, দেখছো একটাই পুরো স্টুডিওতে একটা মশা ঢুকছে, বুঝছো, হ্যাঁ একটা মশা ঢুকছে, ওই একটা মশা একটু পর পর বোর্ডে আসে পড়তেছে। আর কি বলতো, কারণ এখানে কি ডাবল টাচ করলে হবে না, ওখানে তুমি টাচ করবা, এখানে আবার লেখা যাবে না, বুঝছো। ওরও কিন্তু রক্ত আছে, যে আমাদের শরীর থেকে রক্ত নিচ্ছে, ঠিক আছে। যাই হোক, মজা পাইও না আবার, ঠিক আছে, কষ্টে আছি ভাই। এই ক্লাসে একবার রেকর্ড দিছিলাম, সাউন্ড আসে নাই, ঠিক আছে, আমি বারবার দেখতেছি রেকর্ডের ওখানে যে সাউন্ড কি ঠিকঠাক আছে, ঠিক আছে। হ্যাঁ তোমাদের জন্য আর কত কষ্ট করব বলো, আর কত কষ্ট করব। আচ্ছা, সান্দ্রতা সহগের মাত্রা, ওই গুণাঙ্ক যেটা অলরেডি পড়লাম, এম এল ইনভার্স অন টি ইনভার্স অন। তাহলে গ নাম্বার অ্যান্সার এম এল ইনভার্স অন টি ইনভার্স অন, ঠিক আছে। গ্যাসের সান্দ্রতা গুণাঙ্কের তাপমাত্রা কি বলতো, গ্যাসের ক্ষেত্রে কি, এটা প্রপোর্শনাল টু কি বলতো, বর্গমূলের কি সমানুপাতিক, সো বর্গমূলের সমানুপাতিক। তরলের ক্ষেত্রে অন্যরকম, ঠিক আছে, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমার 70 নাম্বার কিন্তু শেষ, আর মাত্র 30টা বাকি আছে, আর মাত্র 30টা বাকি আছে। এবার দেখো কি বলছে, তরলের ক্ষেত্রে সান্দ্রতা কি সম্পর্ক, তরলের ক্ষেত্রে সান্দ্রতা সম্পর্ক কি, এটা সমানুপাতিক এ প্লাস বি বাই টি, বুঝছো, বি বাই টি। এখানে টেম্পারেচার বাড়াইলে কি বলতো, সান্দ্রতা গুণাঙ্ক কমে যায়, বাট এটাতে কি টেম্পারেচার বাড়াইলে সান্দ্রতা গুণাঙ্ক বাড়ে গ্যাসের ক্ষেত্রে, আর এটা কি বলতো তরলের ক্ষেত্রে। এইরকম রিলেশন কি আছে না, তাহলে কি নন অফ দিস, মানে নাই এখানে রিলেশনটা। 71 নাম্বার শেষ। 72 নাম্বার, কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, সেটা কি পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে কি বলতো, তলটান, তলটান বা কি বলতো পৃষ্ঠটান, তলটান বা কি বলতো পৃষ্ঠটান, তলটান বা পৃষ্ঠটান, ঠিক আছে। তারপরে আসো আমাদের 73 নাম্বার, যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয় তখন এর পৃষ্ঠটান কি হয়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন পানিতে কি করা হয় বলতো, ডিটারজেন্ট মিশানো হয়, মানে জৈব পদার্থ মিশাবা, ঠিক আছে, মনে রাখবা জৈব পদার্থ মিশালে কি হবে বলতো, হ্রাস পাবে, পৃষ্ঠটান কি হবে, হ্রাস পাবে। আর যদি অজৈব মিশাও তাহলে কি বলতো, পৃষ্ঠটান কি হবে, বৃদ্ধি। ডিটারজেন্ট কি আমাদের বলতো, জৈব না, তাহলে পৃষ্ঠটান কি হবে, হ্রাস পাবে, মনে রাখবা পৃষ্ঠটান কি হবে, হ্রাস পাবে, পৃষ্ঠটান কি হবে, হ্রাস পাবে, পৃষ্ঠটান কি হবে বলতো, হ্রাস পাবে, হ্রাস পাবে, ঠিক আছে। কেন হ্রাস পাবে, কারণ হলো তুমি ডিটারজেন্ট মিশাইছো, কি মিশাইছো, ডিটারজেন্ট মিশাইছো। তারপরে দেখো পানির পৃষ্ঠটান, এটার মানটা তো মুখস্থ, এটা বলার কিছু নাই, 72 × 10⁻³ নিউটন পার মিটার। তারপরে আমাদের কি বলতো, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। এবার কিছু জিনিস লিখে দিই, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি আমাদের কি বলতো, আলটিমেটলি কি হবে, ইকুয়াল হবে, হ্যাঁ ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল হবে, ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু কি বলতো, টি, পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু কি, পৃষ্ঠ শক্তি, ঠিক আছে। এখন পৃষ্ঠটানের একক কি তাহলে ভাইয়া, টি ইজ ইকুয়াল টু কি ছিল, এফ বাই এল,
তাই তো? সাবানের ক্ষেত্রে F/12, তাই না? এফ এর একক কি নিউটন, এটা কত মিটার, তার মানে কি বলতো নিউটন পার মিটার। ওকে, এখন এটাকে তুমি যদি ভাঙো, নিউটনকে ভাঙলে কি কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কত পার মিটার, তাহলে কি হবে মিটার আর পার মিটার কি কাটা যাবে, তার মানে কি বলতো কেজি পার সেকেন্ড স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট। এবং এটার মাত্রা কি হবে ভাই, টি এর মাত্রা বা ই এর মাত্রা কি এম টি/2। খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এল নাই তুমি যখন ভাঙবা, ঠিক আছে? সো আমরা একক এবং মাত্রাগুলো কিন্তু শিখবো, যাই পড়ি না কেন তার একক এবং মাত্রা অবশ্যই শিখবো। এবার আসো, পানিতে জৈব পদার্থ মিশালে পৃষ্ঠটান কি হবে? জৈব পদার্থ মিশালে পৃষ্ঠটান কি কমে যাবে, আমরা আগে শিখলাম। জৈব পদার্থ মিশালে কি বলতো পৃষ্ঠটান কি কমে যাবে, কমে যাবে। পৃষ্ঠ শক্তির একক কোনটি বা পৃষ্ঠটানের একক কোনটি? নিউটন পার মিটার। নিউটন পার মিটার আমরা একটু আগে দেখলাম, নিউটন পার মিটার অনেকগুলো বোর্ডে আসছে কিন্তু। তারপরে দেখো, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ, বিভিন্ন পদার্থের যে অণুগুলো সেগুলো কি বল বলতো আসঞ্জন বল না, সেগুলো কি বলে বলতো আসঞ্জন বল। কি বলে? আসঞ্জন বল। একই পদার্থের মধ্যে কি সংশক্তি বল, একই পদার্থের মধ্যে ধরো এই কলমের মধ্যে যতগুলো অণু আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কি সংশক্তি, আর ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে যে আকর্ষণ বল সেটা কি আসঞ্জন বল। আমরা সবাই একজন আরেকজনকে কি বলতো আসঞ্জন বলে টানি, ঠিক আছে? আসঞ্জন বলে টানি। এবার দেখো, বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে যখন অনেকগুলো ছোট ফোঁটা হয় তখন কি ফোঁটাগুলির সর্বমোট ক্ষেত্রফলটা কি হবে বলতো বৃদ্ধি পাবে। মনে রাখবা, ছোট ফোঁটাও যেই পাশে সেই পাশে কি ক্ষেত্রফল বেশি। এখন বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা হয়েছে, তার মানে কি ক্ষেত্রফল কি বলতো বৃদ্ধি। একটা বড় ফোঁটা ভেঙে, এই যে একটা ফোঁটা ভেঙে কি হয়েছে বলতো, কি হয়েছে বলতো অনেকগুলো কি ছোট ফোঁটা হয়েছে, তার মানে কি বলতো এখানে মনে রাখবা এ কি বলতো বৃদ্ধি, এ কিভাবে বৃদ্ধি পাবে। আর এ যখন বৃদ্ধি পায়, ঠিক আছে, তখন শক্তিটা কি করতে হয় বলতো শক্তি সরবরাহ করতে হয়, শক্তি সরবরাহ করতে হয়। আর যখন অনেকগুলো ছোট ফোঁটা মিলে, ঠিক আছে, একটা বড় ফোঁটা সৃষ্টি করবে, ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা সৃষ্টি হবে, তখন এ কি বলতো হ্রাস পাবে, ঠিক আছে? এ কি হবে ক্ষেত্রফল কি হ্রাস পাবে, মানে কি বড় ছিল এই পাশে বড় ছিল এই পাশে বড় ফোঁটা, মানে কি ক্ষেত্রফল কম, তখন শক্তিটা কি হয় বলতো নির্গত হয়, তখন শক্তি কি হবে বলতো নির্গত, লিখে দিলাম নির্গত। তো যেহেতু আমাকে বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা হয়েছে, তার মানে কি ক্ষেত্রফল কি বাড়ছে। তারপর দেখো, আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? টি দেওয়া আছে আর দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, 80 নাম্বার কোশ্চেন, তাই না? তো আমাদের এখানে 80 নাম্বার কোশ্চেনটা কি কি চাইছে করতে, ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু কত ডেল এ ইন্টু কত টি, ডেল এ, ডেল এ ইন্টু কত বলতো টি, তাই না? তো আমাদের এ ইজ ইকুয়াল টু কত বলতো 4 পাই আর স্কোয়ার ইন্টু কত টি। এখানে কথা আছে বুদবুদ সৃষ্টি করতে, ঠিক আছে, ঠিক আছে। এখানে যদি তোমার সাবান লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কি বলতো তোমার এখানে সাবান লেখা ছিল মনে হয়, ঠিক আছে। তো সেখানে আমার কি 2 দ্বারা গুণ করতে হয়, মান বসায় দিবা দেখবা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। মান বসায় দিবা অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত আসবে আমাদের 80 নাম্বারে, একটু ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো তো ভাইয়া, এই যে এটা অ্যান্সার আসবে, হ্যাঁ গ নাম্বারটা আসবে। যেসব তরল পদার্থ কাজ ভিজায় না তাদের ক্ষেত্রে স্পর্শ কোণ, ঠিক আছে ওকে। সূক্ষ্ম কোণ হলে যদি আমাদের এরকম হয় যে থিটা হলো স্পর্শ কোণ, ধরো তুমি 0 ডিগ্রি থেকে থিটার মান লেস দেন 90 ডিগ্রি, তার মানে কি বলতো এটা কি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তখন কি এটা কি বলতো ভিজাবে, ভিজাবে। আর যদি আমাদের 90 ডিগ্রি থেকে বেশি হয় থিটার মান 180 ডিগ্রি থেকে সহ, তাহলে সেক্ষেত্রে কি বলতো স্থূল কোণ, স্থূল কোণ। তখন এটা কি বলতো ভিজায় না, ভিজায় না। সূক্ষ্মকোণ হলে ভিজায় আর সূক্ষ্মকোণ না হলে ভিজায় না। তাহলে আমাদের স্পর্শকোণ কি হবে বলতো 90 ডিগ্রি থেকে কি হবে, যেসব তরল পদার্থ কাজ ভিজায় না, ভিজায় না মানে কি বলতো তাহলে কি হবে 90 ডিগ্রি থেকে কি হবে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড় হবে। আচ্ছা, তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ নিচের কোনটি হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে না, মানে কি 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে 90 ডিগ্রি বেশি কোনটা আছে 120 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে 120 ডিগ্রি হবে অ্যান্সার। তারপরে দেখো, কঠিনের ঘনত্ব কি বলতো এটা রো এস, এটা কি বলতো এটা রো এস, এটা কি বলতো রো এল, রো এল। এবং স্পর্শকোণ কি বলতো থিটা, এখানে 8 না, এটা কি বলতো থিটা, স্পর্শকোণ থিটা হলে কোনটি সঠিক, কোনটি সঠিক, ঠিক আছে। আমাদের 83 নাম্বার। তো 83 নাম্বারের ক্ষেত্রে দেখো, যদি এরকম হয় যে তোমার কঠিনের ঘনত্ব
তরলের ঘনত্ব থেকে কি বলতো বেশি, কঠিনের ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি, তার মানে তরলের ঘনত্ব কম, তার মানে তখন কি ভিজাবে, তখন থিটার মান কি হবে বলতো লেস দেন 90 ডিগ্রি, তখন থিটার মান কি হবে বলতো লেস দেন 90 ডিগ্রি, মানে ভিজায়, ভিজায় এখানে কি বলতো ভিজায়, ঠিক আছে। কঠিনের ঘনত্ব যদি বেশি হয়, আর যদি কঠিনের ঘনত্ব যদি আমার কি বলতো তরলের ঘনত্ব থেকে কি বেশি হয় কম হয়, মানে কঠিন পদার্থ যেটা ওটা কি তরলের থেকে কম, তার মানে কি তখন কি ভিজাবে, ভিজাবে না, তখন আমাদের থিটার মান কি হবে বলতো 90 ডিগ্রি থেকে বেশি, তখন কি বলতো ভিজায় না। সো মনে রাখবা শর্তগুলো, ভিজায় না। তাহলে কখন ভিজাবে ভাইয়া, যদি কঠিনের ঘনত্ব বেশি হয় তরল থেকে, তখন ভিজায় মানে কি সূক্ষ্মকণ হবে। তাহলে আমাদের এখন দেখো শর্তগুলো আমরা যদি দেখি, এখানে কি বলছে রো এস, মানে এটা রো ধরো, রো এস গ্রেটার দেন কত রো এল ইন্টু কি 90 ডিগ্রি, তার মানে এটা কি হবে, হবে না। তারপরে কি বলছে রো এস লেস দেন কি রো এল, মানে রো এল এর মান কি বেশি, তাহলে সেক্ষেত্রে আমার থিটার মান কি 90 ডিগ্রি বেশি না, 90 ডিগ্রি বেশি, তার মানে ভিজায় না, এই খ নাম্বার হবে অ্যান্সার। এটাও কিন্তু হবে না, এটাও হবে না, এটাও কিন্তু হবে না। সো আমাদের খ নাম্বার হবে অ্যান্সার 83। 83 নাম্বারে কি হবে অ্যান্সার, 83 নাম্বার, 83 নাম্বারে আমাদের কি বলতো তাহলে আলটিমেটলি খ নাম্বারই হবে, রাইট, খ নাম্বার হবে অ্যান্সার, বুঝছো, শর্ত যেটা মানবে। তারপর দেখো যদি স্পর্শকোণ 90 এর বেশি হয় তবে তরলের পৃষ্ঠ কি হবে বলতো, 90 এর বেশি হলে কি উত্তল হবে, ঠিক আছে, তরল পৃষ্ঠ কি হবে উত্তল, তরল পৃষ্ঠ কি হবে উত্তল। রূপা ও বিশুদ্ধ পানির, রূপা ও বিশুদ্ধ পানির স্পর্শকোণ কত বলতো, রূপা প্লাস পানি মানে কত 90 ডিগ্রি, আমি লিখে দিচ্ছি কয়েকটা মান, সেটা কি বলতো বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি প্লাস দেখো একটা আসছে, আমি কিন্তু বাকিগুলো লিখে দিচ্ছি যেগুলো তোমাদের বইয়ে আছে, পরিষ্কার কাচ কত হবে বলতো 0 ডিগ্রি, শুধু পানি নর্মাল পানি বিশুদ্ধ না প্লাস কাচ সেক্ষেত্রে কি বলতো 8 ডিগ্রি, রূপা প্লাস পানি, রূপা প্লাস পানি কত ডিগ্রি 90 ডিগ্রি, পারদ প্লাস কাচ, পারদ প্লাস কাচ কত 139 ডিগ্রি, ঠিক আছে, এটা মনে রাখবা, এই চারটা মান বইতে দেওয়া আছে, একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে যেহেতু আমাকে রূপা প্লাস পানি বলছে তাহলে কত হবে বলতো 90 ডিগ্রি। এবার আসো কোনো নির্দিষ্ট স্থানে কৈশিক নলে উত্থিত পানির উচ্চতা এইচ এবং কৈশিক নলের ব্যাসার্ধ আর এর মধ্যে রিলেশন, তোমরা জানো যে টি ইজ ইকুয়াল টু কত আর এইচ রো জি বাই 2 কস থিটা, বা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে বাদ দিলাম। তাহলে এখান থেকে দেখো তো আর এবং এইচ এর মধ্যে রিলেশনটা কি বলতো, আর এবং এইচ এর মধ্যে রিলেশন হলো ব্যস্তানুপাতিক, নরমাল ব্যস্তানুপাতিক, নরমাল ব্যস্তানুপাতিক। এখন তুমি যদি এরকম গ্রাফ নাও, ধরো এভাবে নিলা এইচ ভার্সেস আর, তাহলে কেমন হবে এরকম হবে, বাট তুমি যদি এরকম নাও যে এটা এইচ নিলা এখানে কি 1/r নিলা, তাহলে কি মূলবিন্দুগামী কি সরল রেখা, এই দুইটা গ্রাফের যে কোনো একটা হবে। এখন দেখো আমার কিন্তু এইচ আর এখানে কি 1/r আছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু হবে না, এইচ ভার্সেস কি আর এটা হবে না, এটাও হবে না। এখন দেখো এই যে এইখানে আমাদের আলটিমেটলি কি বলতো এইটার ক্ষেত্রে কিন্তু রাইট হয়, এটা কি এইচ ছিল আর এখানে কি 1/r ছিল, তাহলে কি বলতো তখন মূলবিন্দুগামী সরল রেখা, বুঝছো, তখন সেটা হবে কি বলতো মূলবিন্দুগামী সরল রেখা। এবার আসো আমাদের আর 13টা এমসিকিউ বাদ আছে, হ্যাঁ 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তোমরা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছো তাদের জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো দেখো পয়সনের অনুপাতের ক্ষেত্রে, পয়সনের অনুপাতের কি একক নেই, মান কত 1 থেকে প্লাস হাফের মধ্যে, এর মান নির্দিষ্ট উপাদানের উপর নির্দিষ্ট, অবশ্যই উপাদানের উপর নির্ভর করে, তার মানে অ্যান্সার কি হবে 1 2 3, অ্যান্সার কি হবে 1 2 3। তারপরেটাই আসো যে সংনম্যতার ক্ষেত্রে, সংনম্যতার ক্ষেত্রে কোনটি সঠিক হবে, চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায়, অবশ্যই ঠিক, পদার্থের অনুসময়ের মধ্যে ফাঁক থাকে, এটাও ঠিক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের বিপরীতে, হ্যাঁ আয়তন গুণাঙ্কের কি বিপরীত রাশি, তার মানে কি এটাও কি আমাদের 1 2 3, 88 নাম্বার, ঠিক আছে 88 নাম্বার। তারপরে আসো আমাদের 89, স্পর্শকোণ থিটা হলে কাঁচ ও পানির ক্ষেত্রে, কাঁচ ও পানি, কাঁচ ও পানির ক্ষেত্রে কি আমার বলতো থিটার মানটা কি, থিটার মানটা কি অবশ্যই এটা রাইট। পারদ ও কাচের ক্ষেত্রে কি বলতো আমাদের থিটার মানটা কি 0 ডিগ্রি থেকে বড় হবে না, এইখানে কিন্তু ভুল দেওয়া আছে, কি এটাই হবে কি বলতো তোমার, এটা হবে হলো তোমার এরকম, শর্তটা কি 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, থিটার মান কত 180 ডিগ্রি থেকে ছোট, তাই তো এটা হইতে পারে, কিন্তু 0 ডিগ্রি থেকে তো আর পারদ হবে না, কারণ এটা ভিজায় না, তার মানে কি 90 ডিগ্রি বড় হবে, তার মানে বি নাম্বার 2 নাম্বার হবে না, 3 নাম্বার হবে, কাঁচ ও কেরোসিনের ক্ষেত্রে কি 90 ডিগ্রি কম ভিজায়, তাহলে 1 ও 3 অ্যান্সার, 1 ও 3 অ্যান্সার, ওকে ক্লিয়ার। তারপরে আসো 90 নাম্বার,
তরলের পৃষ্ঠটান নির্ভর করে কিসের উপরে বলো? কৈশিক নলের ব্যাসার্ধের উপরে, সংশক্তি বলের উপর, তরলের কি ঘনত্বের উপরে। এই 90 নাম্বারে উত্তরটা সবাই দাও তো। 90 নাম্বারের ক্ষেত্রে কি হবে? এটা কৈশিক নলের ব্যাসার্ধের উপর নির্ভর করবে, বলের উপর কি অবশ্যই নির্ভর করবে সংশক্তি বলের উপর, এবং ঘনত্বের উপরও কি নির্ভর করবে। ঠিক আছে, সো 1 2 3 তিনটে রাইট। তারপর আসো আমাদের কি বলতো 91 নাম্বার, যে পানির পৃষ্ঠটান হ্রাস পায় কি বলতো? তাপমাত্রা হ্রাস পেলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে, সাবানের ফেনা মিশালে। সাবানের ফেনা মিশালে মানে কি তোমার এটা অবশ্যই পৃষ্ঠটানটা কি হ্রাস পাবে, কারণ আমাদের কি জৈব পদার্থ মিশাইতেছো, সাবান তো জৈব পদার্থ, রাইট? তাহলে আমাদের কোনটা হবে বলো? এখানে তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে পৃষ্ঠটান কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? পৃষ্ঠটান কি বলতো হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে তাপমাত্রা হ্রাস পেলে কিন্তু তোমার কি বলতো পৃষ্ঠটান কি বেড়ে যায়, উল্টা তাপমাত্রার সাথে উল্টা সম্পর্ক। সো তাপমাত্রা বৃদ্ধি পেলে কি বলতো আমাদের পৃষ্ঠটান হ্রাস পাবে এবং সাবানের ফেনা মিশালেও হ্রাস পাবে। এটা হবে না, তাহলে কি 2 আর 3 অ্যান্সার, 2 আর 3 অ্যান্সার। তারপরে দেখো এখানে স্পর্শকোণ নির্ভর করে কিসের উপরে? 92 নাম্বার, স্পর্শকোণ নির্ভর করে কিসের উপরে? কঠিন ও তরলের প্রকৃতির উপর এটা নির্ভর করে। তারপরে আমাদের কি বলতো তরলের উচ্চতার উপর না, এটা না, তরলের উচ্চতার উপর নির্ভর করে না, নির্ভর করে কি বলতো আমাদের বিশুদ্ধতার উপর। কঠিন ও তরলের বিশুদ্ধতার অবশ্যই দেখো না যে বিশুদ্ধ পানি পরিষ্কার কাজ কত 0 ডিগ্রি, আর পানি প্লাস কাজ কত 8 ডিগ্রি, তার মানে কি বিশুদ্ধতার উপর নির্ভর করে। তাহলে 1 আর 3 অ্যান্সার। ঠিক আছে, 1 আর 3 অ্যান্সার 92 নাম্বার। ঠিক আছে, 1 আর 3 অ্যান্সার। তারপর আসো আমাদের 93। আচ্ছা, তো 93 নাম্বার পড়ার আগে তোমাদেরকে জাস্ট 2 মিনিট কিছু কথা বলি। কি তোমরা অনেকে বলো যে ভাইয়া আমার পড়তে ভালো লাগে না, ঠিক আছে, পড়তে বসলেই ঘুম পায়, করতে বসলেই কি বলতো আমাদের অনেক টেনশন হয়। তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি কি পারবো? আরে বাবা, তুমি কি পারবা না পারবা এটা তো তোমার উপরে নির্ভর করে, তাই না? তুমি যদি আগামী 15টা দিন জাস্ট জেগে ওঠো এবং তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দাও, তাহলে অবশ্যই তুমি পারবা। নিজের উপর বিশ্বাস রাখো। মানুষ পারে না এরকম কোনো কিছু নাই। মানুষ, আমরা মানুষ, এই মানুষ কি করছে বলতো? সেই চাঁদে গেছে ভাই, এখন অন্য গ্রহে যাওয়ার চিন্তা করতেছে, আর তুমি ভাবতেছো তুমি পারবা কিনা। তুমি যদি এই চিন্তা করো না, তুমি এখন বসে পড়ো, তুমি এখন থেকেই পড়ো। পড়াশোনার টেনশন করতে করতেই তোমাদের কি বলতো সময় চলে যায়, পড়া হয় না। এরকম করা যাবে না, নিজের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দাও। তুমি পারবা না এটা হতেই পারে না, জাস্ট বললাম তো তুমি পারবা না, এটা কখনোই হবে না, অবশ্যই তুমি পারবা। তাহলে তোমাকে কি করতে হবে? কারণ তোমাকে এই জন্যই পারতে হবে, কারণ হলো তোমার বাবা মার মুখে হাসি ফোটাইতে হবে। আর এটার জন্য খুব বেশি কিছু করতে হবে না, সুন্দর একটা রেজাল্ট উপহার দিতে হবে। আর আমি তোমাদের উপর বিশ্বাস রাখতে চাই যে না, তোমরা পারবা, অবশ্যই তোমাদের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন মানুষ যতটুকু সে পরিশ্রম করবে ততটুকুই সে কি বলতো ফল পাবে, তাই না? তোমার ভাগ্যটা নির্ভর করতেছে কিসের উপর বলতো? পরিশ্রমের উপরে আর আল্লাহ তাআলার উপরে। তো সেই জায়গা থেকে কি করতে হবে তোমাকে? সর্বোচ্চ পরিমাণ, সর্বোচ্চ মানে কি বেস্ট লেভেল, ঠিক আছে, তোমার বেস্ট লেভেল। তুমি জানো না যে তুমি কি করতে পারো, ঠিক আছে? তোমরা আমাকে কথা দাও যে প্রমিস করো আজকের পর থেকে তুমি তোমার আর কখনো সময় নষ্ট করবা না। আজকের পর থেকে তুমি তোমার দুষ্ট বন্ধুদের সাথে মিশবা না। আজকের পর থেকে তুমি রিলসে বেশি